সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1165তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে ইয়াসিনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল জিনের বাদশার সঙ্গে বিয়ে দেয় নিজের মেয়েকে। এই গল্পটা নোয়াখালীর প্রত্যন্ত এলাকার কোনো এক কবিরাজ পরিবারের ভয়ঙ্কর রকম বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই ইয়াসিনের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ইয়াসিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা রয়েছে, আমার কাকিমণি সহ আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে চরঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমার বাবার অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে। শুধু এটুকুনি বলি, আমার বাবা আমাদের গ্রামের একজন ছোটোখাটো নামকরা ব্যবসায়ী। সুপারি সহ অনেক ধরনের ব্যবসার সাথে আমার বাবা জড়িত আছে। আমিও শৈশব থেকে আমার বাবার সাথে ব্যবসার বিভিন্ন কাজে বাবাকে সহযোগিতা করে আসছি। অনেক সময় দেখা যায় আমার বাবা বিভিন্ন জায়গায় গাছ কিনে এবং এই গাছ মোটা চড়া দামে বিক্রি করে। আবার অনেক সময় দেখা যায় সুপারির বাগান কিনে চুক্তিতে, এরপরে সেই বাগান থেকে সুপারি আনার জন্য আমি বাবাকে সহযোগিতা করি। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমি আমাদেরই একটা এলাকার স্কুলে আপনার মাদ্রাসায় ভর্তি হই। আমি অনেক বছর পর্যন্ত কিন্তু পড়াশোনা করিনি। প্রায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি 10 বছর বয়সে গিয়ে মাদ্রাসাতে ভর্তি হই। আসলে পড়াশোনার বিষয়ের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। আমি ছোটোবেলা থেকে বাবার সাথে চলাফেরা করতাম, বাবার সাথে এদিকে ওইদিকে ঘুরে বেড়াতাম। পড়াশোনার প্রতি খুব একটা মনোযোগ ছিল না, যার জন্য 10 বছর বয়সে এসে আমি মাদ্রাসায় ভর্তি হই। এবং মাদ্রাসায় ভর্তি হওয়ার পরেও না আমার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ আসে না। পড়াশোনা করতে পারি না। একে তো বয়স বেড়ে যায়, তার উপরে আমার থেকে অনেক ছোট বয়সী বাচ্চাদের সাথে পড়াশোনা করি। সব মিলিয়ে সময়গুলো খুব খারাপই কাটতেছিল। এরপরেও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে, বিশেষ করে আমার দাদির মুখের দিকে তাকিয়ে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করতে শুরু করি। এরকম করে আমার সময়গুলো কাটে। আমি যখন মাদ্রাসায় পড়ি, আমার সাথে যারা পড়ে এরা সবাই আমাকে রাস্তাঘাটে দেখলে ভাইয়া বলে সম্বোধন করতো, সালাম দিত। আমি ওদের থেকে অনেক বেশি সিনিয়র ছিলাম। এরপরে মাদ্রাসায় পড়তে পড়তে এক পর্যায়ে মাদ্রাসায় যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের পরিবারে একটা ঘটনা ঘটে। ঘটনাটা একটি ব্যতিক্রম ধর্মী। ঘটনাটা ছিল ঠিক এরকম যে আমার বাবা আমাদের গ্রাম থেকে অনেক দূরের কোনো একটা গ্রামে সুপারি কিনে, সুপারির বাগান কিনে। তো সুপারি বাগান কেনার পরে তো বাবা যেহেতু সুপারি বাগান কিনে ফেলছে, যারা সুপারির ব্যবসা বাণিজ্য করে তারা বিষয়টা ভালো বুঝবে। বাগান কিনে ফেলার পরে যদি ওই বাগান থেকে কোনো ধরনের সুপারি চুরি হয়ে যায়, তাহলে এটা কিন্তু যিনি বাগান মালিক ওনার উপরে কিন্তু যায় না। উনি বাগান বুঝিয়ে দিছে এবং টাকা নিয়ে নিছে। এরপরে যদি সুপারি চুরি হয়ে যায়, এটার দায়ভার কিন্তু বাগান মালিক নেবে না। তো আমার আব্বা তখন চুক্তিতে অনেকগুলো সুপারি কিনে এবং যেদিন কেনার পরে রাতের বেলা দিনের বেলায় আব্বা সুপারি কাটার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে আব্বুর বুক ব্যথা বেড়ে যায় এবং কেন হঠাৎ করে বুক ব্যথা বাড়ে এটা আমরা বুঝি না। তো আমরা আব্বাকে বাড়িতে নিয়ে আসি এবং ওই দিনে আমরা সুপারি কাটতে পারি নাই, সুপারি কাটা হয় নাই। তো সুপারি কাটতে পারি নাই বলে এটা কিন্তু আমাদের এলাকা থেকে একটু দূরেই ছিল মোটামুটি। তো পরে হলো কি, আমার বাবা তখন সন্ধ্যার সময় বলতেছিল যে ইয়াসিন, মনে হয়তো সুপারিগুলো রাত্রেবেলায় কোনো চোরারা যদি কেটে নিয়ে যায় তাহলে কি করব? সুপারি বাগান তো পাহারা দেওয়া দরকার। তো আমি চিন্তা করতেছিলাম যে কি করব, সুপারি বাগান তো পাহারা না দিলে আসলেই তো রাতের বেলায় সুপারি চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। তো আমি তখন মায়েরে বললাম, মা তখন আমার কাকারে বলল, অনেকেই বলল, কিন্তু কেউই আসলে আমার সাথে ওইখানে গিয়ে সুপারি বাগান পাহারা দেওয়ার জন্য রাজি হয় না। আমার আব্বা তখন বড় দুঃখ করে বলতেছে, এত টাকা দিয়ে সুপারি বাগানটা কিনলাম, তাহলে বুঝি বাগানের সুপারিগুলো বুঝি চুরি হয়ে যাবে। গুটগুটে অন্ধকার রাতে যদি কেউ বাগান থেকে সুপারি নিয়ে যায় তাহলে কি আর দেখা যাবে? তো এরপরে রাত 9টার দিকে মা আর কাউকে না পেয়ে আমারে মা বলল, চল ইয়াসিন, আমি আর তুই আমরা দুজনে মিলে সুপারি বাগান পাহারা দিতে যাব। আমি মায়েরা বললাম যে না মা, তোমার যাওয়ার প্রয়োজন নাই, কারণ সুপারি বাগানের আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, কোথাও কোনো বিপদ হয় কিনা, কোনো সমস্যা হয়ে যায় কিনা, তুমি একটা মহিলা মানুষ, তোমার যেতে হবে না।
তো আমি তো তখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, অনেকই বড়। পরে মা আমারে বলতেছে, না কোনো সমস্যা হবে না, রাত্রের বেলায় গিয়ে তুই আর আমি সুপারি বাগান পাহারা দিব, কিচ্ছু হবে না। আমরা যদি আলো বাতি জ্বালিয়ে সুপারি বাগানে বসে থাকি তাহলে দেখা যায় রাতের বেলায় কেউ সুপারি বাগান থেকে সুপারি চুরি করতে আসবে না। আমি নিষেধ করা সত্ত্বেও আমার মা তখন জোর করে আমার সাথে সুপারি বাগান পাহারা দেওয়ার জন্য দূর গ্রামের কোনো এক চর এলাকাতে গেল। রাতের বেলায় সুপারি বাগান পাহারা দেওয়ার জন্য আমি আর মা তখন গেলাম, গিয়ে মোমবাতি জ্বালালাম এবং যে ধরনের আলোকবাতি জ্বালানো দরকার এগুলো জ্বালিয়ে আম্মার আমি বসে আছি, গল্পগুজব করতেছি আমার দাদিকে নিয়ে বা বাড়ির অন্য অন্য মানুষদেরকে নিয়ে কথা বলতেছি। এমন সময় হঠাৎ করে বাগানের এক পাশ থেকে মনে হলো কে যেন সুপারি পাড়তেছে। মানে গাছ থেকে সুপারি পড়লে যেরকম একটা শব্দ হয় না, এরকম একটা শব্দ তখন আমার কানে ভেসে আসলো। আমি মায়ের বললাম, মা আমার তো মনে হয় ওইদিকে কে জানি সুপারি পাড়তেছে। তো মা বললো, চল তো ওইদিকে যাই। পরে হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইট টিপ দিলাম, টিপ দিয়ে দেখলাম যে না, কাউকে দেখা যাচ্ছে না। এবং এরপরে যেটা হলো, একটু পরেই দেখা গেলো যে বাগানের অন্য কোনো একটা কর্নারে আবার সেখান থেকে সুপারি পাড়তেছে। মানে আপনার গাছ থেকে সুপারি নিচে পড়লে যে ঝুমুর করে একটা শব্দ হয় না, ওই শব্দটা হচ্ছে। এবার হওয়ার পরে আমি তখন একটু ভয় পেয়ে যাই, কী ব্যাপার, যদি টর্চ লাইট দিয়ে টিপ মারি তাহলে কাউকে দেখতে পাই না, মানে গাছেও কেউ নেই, নিচেও কেউ নেই, অথচ দূর থেকে সুপারি গাছ থেকে সুপারি পড়ার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। মা আমাকে বলে, আল্লাহ জানে কি হয়েছে, চল তো আমরা একটু বাগানের চারপাশটা ঘুরি। এবার বাগানের চারপাশটা আমি আর মা একসাথে ঘুরতে শুরু করি। বাগানের এই পাশ ওই পাশ চারপাশে ঘুরতেছি, বাট কাউকে আর দেখতে পাই না, কেউ আর নাই। মোটামুটি ঘন্টাখানিক ভালোই চলে এবং ঘন্টাখানিক পরে এবার শুনতে পাই যে চারপাশ থেকে একই সাথে সুপারি পাড়তেছে। যখন এরকম চারপাশ থেকে একইভাবে সুপারি পাড়ার শব্দ শুনতে পাই, মা তখন বলে কি, টর্চ লাইট টিপ দে। আমি তখন গাছের উপর টিপ দিয়ে দেখতে পাই যে গাছের উপরে কে জানি বসে আছে। আপনি দেখবেন সুপারি গাছগুলো অনেক চিকন হয় এবং ওই গাছের উপর যদি কেউ বসে থাকে তাহলে গাছটা কিন্তু একদিকে হেলে পড়ে, মানে ধুলে পড়ে, এরকম একটা অবস্থা। বাট ওই সুপারি বাগানে বিভিন্ন গাছের উপরে দেখি বিভিন্ন বয়সী মানুষ বসে আছে, কিন্তু ভাই গাছগুলো নড়তেছে না, মানে গাছও লড়ে না, গাছগুলো একদিকে ঢুলেও না, এবং ভিন্নভাবে এগুলো বসে আছে। তো আমি মারে বলতেছি, মা এটা কী হলো? মা তখন মানে একটু শব্দ করে বলতেছি, কে এখানে, এই সুপারি পাড়তেছেন কে কে? জোরে জোরে 2-3 বার শব্দ করি, কিন্তু এরপরেও ওই গাছে থাকা মানুষগুলো কোনো শব্দ করে না। এবং একটু পরেই ওই গাছ থেকে আমাদেরকে সুপারি মারতে শুরু করে, মানে গাছের উপর থেকে সুপারি মারতে শুরু করে এবং ভয়ঙ্কর আকৃতিতে হাসতে শুরু করে, মানে ভয়ঙ্কর বিশ্রী কণ্ঠে হাসতেছে। এবং ওই হাসি আর সুপারি মারা দেখে আমি আর আমার মা তখন আমরা তখন আর বুঝতে আমাদের বাকি ছিল না যে এরা কোনো মানুষ না। মুহূর্তের মধ্যে আমি ওই জায়গার মধ্যে সেন্সলেস হয়ে যাই, জ্ঞান হারিয়ে ফেলি। আমার ঠিক কোনো কিছু তো মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলি। এবং এরপর আমার মাও জ্ঞান হারিয়ে ফেলে। মাও কি ওইটা আমি জানি না। আমার জ্ঞান হারিয়ে ফেলার আমি অনেকক্ষণ পরে যখন ফজরের আজান দেয়, ওই ফজরের আজানের মুহূর্তে আমার তখন জ্ঞান ফিরে আসে। কত ঘন্টা আমি অজ্ঞান অবস্থায় ছিলাম তার কোনো সীমা নেই। এবং যখন ফজরের আজান দেয়, আজানের শব্দ যখন আমার কানে আসে তখন আমার জ্ঞান ফিরে আসে। এবং জ্ঞান ফিরে আসার পর আমি দেখি যে একইভাবে আমার মাও আমার পাশে শুয়ে আছে। আমার রাতের কথা মনে হয়েছে, আমি তখন মায়ের ডাকতেছি, ওমা উঠো, ওমা উঠো। মায়ের 2-3 বার ডাক দেওয়ার পরে মা তখন আর উঠে না। তখন ভয়ে আমার পুরো শরীরটা চমচম করতেছে, কারণ মানে একে তো মাত্র ফজরে আজান দিচ্ছে, তারপরে এরকম একটা ঘটনা ঘটলো। আমি ভয়ে কোনো দিকে টর্চ লাইট টিপ দিচ্ছি না, মাকে ধরিয়ে ওই জায়গাটার ভিতরে জাস্ট আল্লাহকে ডাকতেছি, আল্লাহ 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 করে আল্লাহকে ডাকতেছি। এবং সকালে একটুখানি আলোর অপেক্ষায় বসে আছি। কিছুক্ষণ পরে যখন পূবের আকাশটা একটু ক্লিন হলো, মনে হলো যেন সূর্য উঠবে, ওই মুহূর্তে আমি তখন বাগান থেকে বেরোয় চিৎকার করতে শুরু করলাম। কিন্তু ভাই আশেপাশে তেমন কোনো মানুষের বাড়ি ঘর নাই, চর এলাকা, একেবারে নিস্তব্ধ নীরব। আমি তখন মায়ের ওই সুপারি বাগানে রেখেই দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে একটা বাড়ির মধ্যে গিয়ে দেখতেছি একটা বয়স্ক লোক উজু করতেছে। একটা বয়স্ক লোক মানে আপনার পানি নিয়ে টলার মধ্যে পানি নিয়ে উজু করতেছে। ওনারে গিয়ে চিৎকার করে ওনার পা চেপে ধরছি, উনি আমার দেখে দিছে চিৎকার। এরপরে বাড়ির আরও কয়েকজন সদস্য ছিল, তারা তখন উঠে আসছে। প্রায় তো ওই বাড়িটি এরকম একটা জায়গায় ছিল, ওখানে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, মানে একটাই বাড়ি এবং ওই বাড়ির মধ্যেই লোকগুলো থাকে। তারা তখন চিৎকার দিল, দেওয়ার পরে তারা সবাই উঠে আসলো। উঠে এসে আমি বললাম যে এই ঘটনা। এবার এই লোকগুলো আমার সাথে আসতেছে আর বলতেছে, মানে দৌড়ে বলতেছে, আরে ভাই আমরা তো দিনের বেলায়ও ওই সুপারি বাগানে কেউ যাই না। ওই সুপারি বাগান আমাদের এলাকার দখলের একটা জায়গা। ওই সুপারি বাগানটা এতটাই ভয়ঙ্কর এবং এতটাই ভয়ানক যে ওখানে দিনের বেলায় আমরা কেউ যাই না। তা আপনি রাতের বেলা আপনার মাকে নিয়েছিলেন কেন?
তাই আমি বললাম, ভাই আমরা তো এলাকার মানুষ না, আর এটা আমরা জানিও না। পরে ওদেরকে নিয়ে দৌড়ে দৌড়ে সুপারি বাগানে আসি এবং আসার পর দেখি একইভাবে আমার মা ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মাকে নিয়ে তখন সে জায়গা থেকে ওই লোকদের বাড়ির মধ্যে নিয়ে যায়, ধরাধরি করে ওই লোকের বাড়িতে নিয়ে যাওয়ার পরও মায়ের চোখে মুখে পানি দেওয়া হয় এবং আস্তে আস্তে করে আমার মায়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পরে মা কখনো এদিকে তাকাচ্ছে, কখনো ওইদিকে তাকাচ্ছে, মানে এত পরিমাণের ভয় পাইছে যেটা বলার মতো না। এরপরে আমি তখন আমার আব্বারে খবর দিলাম, লোক পাঠালাম, আব্বুরে খবর দিলাম। আব্বু তখন আমাদের গ্রামের লোকজন নিয়ে তখন আসছে এবং আসার পরে দেখে যে এই ঘটনা। আব্বু এসে একইভাবে আম্মুরে খুব গালাগালি করতেছে যে আম্মু কেন আমার সাথে সুপারি বাগান পাহারা দিতে আসতো, মানে সুপারি বাগান পাহারা দিতে আসলো। যাই হোক, এরপরে লোকজন আসছে, তারা সুপারি কাটতেছে। আমাকে আর মাকে বাবা তখন একটা রিক্সা করে বাড়িতে পাঠিয়ে দিল এবং আমি তখন মায়ের সাথে বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু মা কোনো কথা বলে না, রিক্সার মধ্যে চুপচাপ বসে আছে। বাড়িতে আসলাম এবং দুপুর হয়ে গেল, আমার বোনেরা তখন রান্নাবান্না করতেছে। আমার আম্মা খাওয়া দাওয়ার খাইলো। খাওয়ার পরে আমি তখন মায়েরে মানে ঠান্ডা শাওয়ারে জিজ্ঞেস করলাম যে মা, কালকে রাতে কী হয়েছিল আমার একটু বলো তো। মা আমাকে বলে, তোর কী হয়েছে? আমি বললাম যে মা, আমি যখন দেখলাম যে সুপারি বাগান থেকে সুপারি মারতেছে। এখানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, আমার আব্বা যখন সুপারি বাগানে গেছে আমিও গেছি, কিন্তু ভাই সুপারি বাগানের নিচে না একটা সুপারিও পড়া ছিল না, অথচ চারপাশ থেকে আমাদেরকে এমনভাবে সুপারি মারতেছিল, আমাদের কখনো কোনটা মাথায়, কোনোটা মানে আমাদের শরীরে পড়তেছিল, মানে শরীর মানে মানে কী যে বলে, মানে ফুলে যাওয়ার মতো একটা অবস্থা, এত পরিমাণে সুপারি আমাদেরকে মারছে। অথচ আমি অবাক হয়ে গেলাম দেখে যে একটা সুপারিও বাগানের নিচে পড়া ছিল না। তো যাই হোক, এরপরে মারে জিজ্ঞেস করলাম যে মা, ও মা, কী হয়েছে কালকে রাত্রে আমারে বলো তো। মা আমারে বলে, আমি দেখলাম সাদা সাদা পাঞ্জাবি পরা এক একটা লোক সুপারি বাগানের মানে সুপারি গাছগুলোর উপরে বসে আছে, কেউ ঢালের মধ্যে, কেউ পাতার মধ্যে, কেউ সুপারির মধ্যে, বিভিন্ন বয়সী বিভিন্ন লোক বসে আছে। এবং এগুলো দেখার পরে আমি তোর দিকে তাকালাম, দেখলাম তুই অজ্ঞান হয়ে গেছিস। এবং তুই অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে ওরা চারদিক থেকে আমাকে ধরার জন্য আসতেছে, ওরা চারদিক থেকে আমাকে ধরবে একটা ভাব, এবং সেই পর্যায়ে আমি নিজেও জ্ঞান হারিয়ে ফেলি। তো যাই হোক, মারা তখন বুঝায় শোনায় শেষ হলো। রাত্রে প্রায় 10:30 কি 11টার দিকে আমার আব্বা তখন সকল সুপারি কেটে ভ্যান গাড়ি করে সুপারি নিয়ে বাড়িতে আসছে। এবার বাড়িতে আসার পরে রাতের বেলায় খাওয়া দাওয়া করে আমিও ঘুমাইলাম, আমার মাও ঘুমাইলো এবং বাবাও ঘুমাইলো। অ্যান্ড একটা পর্যায়ে আমি ওই রাতে আমার ভয় কিন্তু ঘুম আসতেছিল না, কারণ এর আগে রাতে এরকম একটা ঘটনা ঘটছে যার জন্য দু চোখের পাতা এক করতে পারতেছিলাম না। এবং রাতের বেলায় হঠাৎ করে আমি শুনতে পাই আমার আম্মা চিৎকার করে কান্না করতেছে। আম্মা যখন চিৎকার করে কান্না করতেছে, আম্মার কান্নার শব্দ শুনে আমি তখন লাফ দিয়ে শোয়া থেকে উঠলাম। উঠে আব্বার ঘরের দরজা ধাক্কাইতেছে, ও আব্বা দরজা খোলেন। আব্বা তখন দরজা খুলে আম্মাকে 2-3টা নাড়া দেয়, নাড়া দিলে আম্মার কান্নার শব্দ বন্ধ হয়ে যায়। আব্বা তখন দরজা খোলার পরে আমি বললাম, কী হইলো, আম্মা এরকম কান্না করতেছে কেন? আমার আব্বা বলে, আমি তো বুঝি না, এর আগেও 2-3বার কান্না করছে, আমি নাড়া দিলাম, শরীরে হাত দিলাম, ধাক্কা দেওয়ার পরে কান্না থেমে গেছে, এখন আবারও কান্না শুরু করছে, আমার তো মাথায় আসতেছে না। রাতের বেলায় সারাটা রাত আমার আম্মা কান্না করে, তখন আব্বা ধাক্কা দিছে, আবার চলে গেছে, মানে আমরা ঘুমাই গেছি। এই 5 মিনিট পরে আবারও কান্নার শুরু, এবং কান্না করার সময় এমন বিলাপ করে কান্না করে, মানে মনে হয় যেন কেউ মারা গেছে। অনেক সময় দেখবেন কেউ মারা গেলে মহিলারা যেরকম বিলাপ করে কান্না করে, আমার আম্মা সেম একইভাবে ওই বিলাপ করে দুঃখী কণ্ঠে কান্না করতে শুরু করে। এরকম কান্নার শব্দ শুনে তখন মানে সবার ভিতরে একটা ভয় লাগা কাজ করে। দেখতে দেখতে আমার কান্নাকাটি করতে করতে সকাল হয়ে গেল, এবং সকাল হয়ে যাওয়ার পরে যেটা দেখলাম যে আমার আম্মা মানে আর কথা বলতে পারে না, মানে গলা একদম পরিপূর্ণভাবে ভেঙে গেছে, গলার কোনো সুর নাই, মানে কথা বলতে পারতেছে না, রাজহাঁসের মতো হা 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 এরকম করে কথা বলে। পরে আমি আমারে বললাম যে কী করা যায়, আমার দাদি পানি পড়া এটা ওইটা দিল। যাই হোক, ভাবলাম যে ঠিক হয়ে যাবে। রাতটা মানে দিনটা পেরিয়ে আবারও সন্ধ্যা নেমে এলো, এবং রাতের বেলা আমার আম্মা যখন ঘুমাইতে গেল, একইভাবে গতকালকে রাতের চেয়েও আজকে রাতে কান্নার শব্দ আরও বেশি। আমার আম্মা এমনভাবে চিৎকার করে কাঁদে, আশেপাশের ঘরের মানুষগুলো আমার আম্মার কান্নার শব্দে ঘুম থেকে উঠে যায়। এই রাতেও আম্মা কান্নাকাটি করতে করতে কাটালো। এবং পরের দিন সকালবেলা মারে যখন জিজ্ঞেস করলাম যে মা কি হয়েছে, এরকম করে রাতের বেলায় কান্নাকাটি করো কেন, মা আমাকে বলে, বাবারে আমি ভয়ে কান্না করি। কিসের ভয়? আম্মা বলে, চারপাশ থেকে অনেকগুলো লোক এসে আমাকে ধরে, এক একটা সাদা পাঞ্জাবি পরা, যাদের মাথা আসমানে লেগে আছে, পা মাটিতে আছে, এরকম সাদা সাদা ধবধবা পাঞ্জাবি পরা এই লোকগুলো আমার সামনে এসে আমার ঘাড় চেপে ধরে, আমার চুল টানে, আমার হাত ধরে টানাটানি করে। আমি ওদের হাত থেকে বাঁচার জন্য চিৎকার করে কান্না করি। দিনের 11টার দিকে আমার দাদি তখন আমারে বললো, ইয়াসিন একটা কাজ কর,
আমার কাছে তো বিষয়টা ভালো মনে হচ্ছে না। তোর আম্মার যে পরিস্থিতি বা পরিণতি, এটা দেখে তো আসলে আমার কাছে ভালো লাগতেছে না। আমার তো মনে হয় যে এটা অন্য কোনো সমস্যা হবে। একটা কাজ কর, রানী কবিরাজ বলে একজন মহিলা আছে আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরের কোনো একটা গ্রামে। আমার আম্মা বলল, আমার দাদি আমারে বলল, ওই রানী কবিরাজের কাছে তুই একটু যা এবং গিয়ে তোরা আম্মার বিষয়ে কথা বল। আমার বিষয়ে কথা বল, দেখো ওই রানী কবিরাজ কী বলে। আমার দাদি বলার পর আমি তখন সাইকেল যুগে ওই রানী কবিরাজের বাড়ির দিকে রওনা দিলাম। দাদি আমাকে যে ঠিকানা দিল, এই ঠিকানা অনুযায়ী আমি তখন রানী কবিরাজের বাড়িতে গেছি। এবং বাড়িতে যাওয়ার পরে দেখলাম মোটামুটি ওনার বাড়িতে অনেক মানুষ, এবং তিনিও এক কথায় বলতে গেলে নাম করা একজন কবিরাজ। পরে ওনার কাছে গেলাম, যাওয়ার পরে উনি আমারে দেখা বলতেছে, বলো কি? আমি বললাম যে এই ঘটনা। উনি বলে, না, রুগী দেখা ছাড়া চিকিৎসা হবে না। আমি বললাম, দেখেন, রুগী দেখা ছাড়া চিকিৎসা হবে না এটা ঠিক আছে, কিন্তু এত রাতের বেলায় এখন আমি যদি বাড়িতে যাই, আমি তো আমার মাকে নিয়ে আর আপনার কাছে আসতে পারবো না। তো সেক্ষেত্রে তো আসলে আপনার অন্য কোনো সাহায্যের প্রয়োজন। তো আপনি কিছু একটা দেন, আমার আম্মার আমি দেই। উনি বললেন, না না না, আমি রুগী দেখা ছাড়া কোনো চিকিৎসা করতে পারবো না। রুগী দেখা ছাড়া আমি কোনো চিকিৎসা করি না। তুমি যাও, রুগী নিয়ে আসো। এবার ওই রানী কবিরাজের বাড়ি থেকে আমি পুনরায় আবারও ফিরে আসি আমাদের বাড়িতে, এবং আমাদের বাড়িতে ফিরে আসার পরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তো আমার দাদি বলতেছে, এমনি তোর মায়ের সাথে এরকম একটা সমস্যা, এর উপরে আবার সন্ধ্যার সময় যাওয়াটা আমার কাছে মনে হয় ভালো হবে না। একটা কাজ কর, সন্ধ্যা পেরিয়ে যাক, এরপরে যাইস। তো দাদি যখন আমার এটা বললো, রাত্রে আর যেতে মানা করে পরের দিন যাইতে বলে, তো ওই রাতও আমি তখন বাড়িতে থেকে গেলাম। বাট ওই রাতও আম্মা একইভাবে প্রতি রাতের মতো রাতের বেলায় বিলাপ করে করে কান্নাকাটি করেন। একটা পর্যায়ে সকাল হলো, এবং সকাল হওয়ার ফার্স্ট টিপে সকালবেলায় ভোরে ভোরে আমি তখন আমার মাকে নিয়ে আর আমার দাদিরে নিয়ে ওই কবিরাজের বাড়িতে রওনা দিছি। মা তখন একদম শুকিয়ে গেছে, এত পরিমাণে শুকাইছে বলার মতো না। খাওয়া দাওয়া বন্ধ, কেমন যে একটা অবস্থা হয়ে গেছে আমি না বলে বোঝাতে পারবো না। তো মায়ের এই পরিস্থিতি বা পরিণতি দেখে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে। কবিরাজের বাড়িতে নিয়ে গেছি, কবিরাজ আমার আম্মাকে দেখছে, দেখে শুনে বলতেছে, বাপরে বাপ, ওনার সাথে 17টা জিন আছে। আমার আম্মুর সাথে নাকি 17টা জিন আছে, এবং ওই 17টা জিন আমার মাকে রাতের বেলায় ঘুমোতে দেয় না। তারা বিভিন্নভাবে আমার মাকে বিরক্ত করতে থাকে। পরে কবিরাজরে বললাম যে কী করা যায়। উনি বলে, এটা ভালো করতে পারবো, তবে টাকা লাগবে। কীরকম টাকা? উনি বললো 5,000 টাকা। 5,000 টাকা হাদিয়ে দিলে উনি ঠিক করে দিবে। মুহূর্তের মধ্যে আমার দাদির খুঁজেতে টাকা ছিল, দাদি টাকা বের করে দিল। 5,000 টাকা দিলাম। উনি তখন একটা তাবিজ দিল এবং বলল যে ম্যাক্সিমাম 21 দিন যাতে তাবিজটা আমার আম্মার সাথে সাথে রাখে, এবং 21 দিন তাবিজটা সাথে রাখলে পরে এই সমস্যাটা আর থাকবে না, সমাধান হয়ে যাবে। এরপরে উনি তাবিজটা দিল। তাবিজ নিয়ে আমরা তখন বাড়িতে আসছি। আসার পরে ওই তাবিজটা দিলে পরে আমার আম্মা মোটামুটি একটু ভালো হয়ে যায়। একেবারে যে ভালো হয় তা না, আগে যেরকম খুব বিকট শব্দ করে কান্নাকাটি করতো, অনেক কান্নাকাটি করতো, কিছুটা কমিয়ে দিছে কান্নাকাটি, বাট কান্নাকাটি করে। এরপরও রাতেবেলায় কান্নাকাটি করে, কিন্তু অত বেশি না। আগে যেরকম চিৎকার চেঁচামেচি করে কান্না করতো এরকম না। প্রায় 10 দিন পর্যন্ত আমার আম্মা এরকম থাকে, এবং 11 দিনের মাথায় আমার আম্মার নতুন আরেকটা সমস্যা দেখা দেয়। 11 দিনের মাথায় সমস্যাটা কী হয় জানেন? আমার আম্মা এবার আমার আম্মাকে মারে, এত পরিমাণে মারে। 11 দিনের মাথায় আম্মা ঘুম থেকে উঠে আমাদেরকে শরীর দেখায়, যে শরীরের বিভিন্ন জায়গা মাইরা একদম কালো কালো ডোব ফেলে দেয়। এমনভাবে মারে, ঘাড়ে, গলায়, পিঠে, চুলে, আপনার কপালে, পায়ে। একটা মানুষকে লাঠি দিয়ে, ধরেন লোহা দিয়ে পিটালে যেরকম কালো হয়ে যায় না, দাগগুলো এরকম কালো হয়ে যায়। সারাটা রাত আমার আম্মা চিৎকার করে। আমরা তখন বাধ্য হয়ে আবার ওই কবিরাজ মহিলার কাছে যাই, এবং গেলে পরে ওই মহিলা বলে, এটা তো আসলে যে জিনগুলো চলে গেছে এরা এখন দলবল নিয়ে আসছে, এরকম করে বলে। যারা চলে গেছে এরা এখন দলবল নিয়ে আসছে, এখন তো অনেক বিপদ হয়ে গেছে, এটা তো আর এভাবে হবে না। এখন এই জিনগুলো সরাতে হলে মোটা অঙ্কের টাকা লাগবে, এটা আমি পারবো না, এটা অন্য কবিরাজ দ্বারা আমি করে দিব, কিন্তু টাকা লাগবে। আমার আব্বা তখন বলতেছে, দেখেন, আমরা তো একটা সমস্যার জন্য আপনার কাছে আসছি, এখন সাথে সাথে আরেকটা সমস্যা দেখা দিল, এখন কি করা যায় আপনি আমারে বলেন। আমার বাবা বলতেছে, মহিলা বলে, টাকা লাগবে, তবে একটু বেশি অঙ্কের টাকা লাগবে, মোটা অঙ্কের টাকা লাগবে। যদি ওই টাকা দিতে পারেন তাহলে আমি চিকিৎসা করতে পারি। তো সেই সময়ে টাকা পয়সার অনেক মূল্য। ওই সময় ওই মহিলা রানী কবিরাজ আমার আব্বার কাছে 3 লক্ষ টাকা চায়, যে আপনি 3 লক্ষ টাকা দিবেন, এবং 3 লক্ষ টাকা দিলে পরে আমি এটা চিকিৎসা করে দিব, এবং এই সমস্যা আর থাকবে না। আমার আব্বা বলে, আমার কাছে এত টাকা নাই তো, আমি গ্রামের মানুষ, আমি গ্রামে টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে খাই, 3 লাখ টাকা তো আমার কাছে পুঁজিও নাই, আমি আপনাকে এত টাকা দিব কেমন করে?
মহিলা লাস্ট পর্যন্ত আমার আব্বাকে বলে, এক কথায় 2.5 লাখ টাকা লাগবে, আপনি যদি 2.5 লাখ টাকার থেকে 1 পয়সাও কম দেন আমি এটা চিকিৎসা করতে পারবো না। সর্বনিম্ন 2.5 লক্ষ টাকা লাগবে। 2.5 লক্ষ টাকা দিলে আপনার ওয়াইফের এই সমস্যার সমাধান হবে, অন্যথায় আপনার ওয়াইফ মারা যাবে। এই কথা ওই মহিলা বলে। এবং মহিলা এই কথা বলার পরে আমার আব্বা তখন বেকায়দায় পড়ে যায়, কী করবে আমি বুঝতে পারতেছিল না। পরে আমার আব্বা অন্য বড় বড় আরও যেরকম আশেপাশে কবিরাজ আছে না, ওদের কাছে নিয়ে যায়। এবং সব কবিরাজগুলো একটা কথাই বলে, আমার আম্মার শরীরে জিন চালান করা হয়েছে। এবং একটা কথাই সবাই বলে যে আম্মার হাতের মধ্যে যে তাবিজটা পরানো হয়েছিল, ওই রানী কবিরাজ যে তাবিজটা পরাইছিল, উনি ওই তাবিজটা যে পরাইছে মূলত ওই তাবিজটা ছিল আমার মাকে কালো জাদু করা। আমরা যে রানী কবিরাজের কাছে গেছি, ওই মহিলাই আমার আম্মাকে কালো জাদু করে। আমার আম্মার জিনের একটু সমস্যা ছিল ঠিক আছে, কিন্তু অত বড় না। এটা আস্তে আস্তে করে ঠিক হয়ে যাইতো। জিনগুলো হয়তো কয়েকদিন আমার আম্মাকে বিরক্ত করতো, অ্যান্ড একটা পর্যায়ে সব কিছু ঠিক হইতো। কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, ওই পরিস্থিতির মধ্যে আমার আম্মা কিন্তু আর ঠিক হবে না। উনি ডিরেক্টলি বলে যে এখন আর ঠিক হবে না, এখন ওনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আরও খারাপের দিকে যাবে। যদি পারেন যত দ্রুত পারেন ওই মহিলাকে দিয়েই, যে কবিরাজ রানী কবিরাজ, ওই রানী কবিরাজকে দিয়ে জিন ছাড়ানোর ব্যবস্থা করেন, তা না হলে মহিলা মারা পড়বে। আমার আব্বা তখন বিভিন্ন লোক দিয়ে মহিলার কাছে খবর পাঠায়, এবং আমার আব্বা মহিলার কাছে যায়, মহিলাকে বলে যে আমরা ভালোর জন্য আপনার কাছে আসলাম, আপনি উল্টা আমার ওয়াইফকে জিন চালান করে দিলেন, এইটা আপনি কী করলেন? মহিলা তখন আমার আব্বার উপরে খুব রেগে যায় যে আপনি এটা কী বলেন, আমি আপনার ওয়াইফকে জিন চালান করছি, আমি কেন জিন চালান করতে যাব? এইটা সব ফালতু কথা, মিথ্যা কথা। আপনারা আসছেন চিকিৎসার জন্য, অন্য কবিরাজের কাছে গেলে তো বলবেই, কারণ এক কবিরাজ আরেক কবিরাজের দেখতে পারে না, এটাই স্বাভাবিক। তো ওনাদের যদি ক্ষমতা থাকে তাহলে ওনারা কেন এটা করে না? ওনারা কেন ঠিক করে দেন আপনার ওয়াইফকে? আপনি আমার কাছে আবার কেন আসছেন? আমার আব্বা বলে, দেখেন আপনি জিন চালান করছেন, আমার বউকে আপনি কালো জাদু করছেন, এবং কালো জাদু করে আপনি আমার ওয়াইফের উপরে আপনি খারাপ জিন দিয়ে দিয়েছেন, এবং ওই খারাপ জিন আমার বউর ক্ষতি করতেছে। মহিলা বলে, দেখেন আপনার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। আমি যেটা বলছি এটাই, যদি পারেন আপনি 2.5 লক্ষ টাকা দেন, আমি আপনার বউকে ভালো করে দিব। অন্যথায় আপনার যা ইচ্ছা আপনি তাই বলেন, আপনার যেটাই ইচ্ছা আপনি সেটাই করেন, এই বিষয়ে আমি আর আপনার সাথে কোনো কথা বলতে চাই না। মহিলা ডিরেক্টলি আমার আব্বুর সাথে কথাবার্তা বলাই বন্ধ করে দেয়। আমার আব্বু তখন বড় বিপদে পড়ে যায়, বাড়িতে এসে কান্নাকাটি করে। এনিওয়ে যে আমরা অনেক ছোটো ছোটো কবিরাজের কাছে আমার আম্মাকে নিয়ে যাচ্ছি, কিন্তু সবাই কবিরাজ একটা কথাই বলে, আমার মাকে কালো জাদু করা হয়েছে, এবং ওই কালো জাদুর প্রতিফলই হচ্ছে আমার আম্মা এরকম হয়ে গেছে। তো ওই বাড়িতে যাইতাম আসতাম, অনেক দিন আমি নিজেও গেছি, কিন্তু কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত আমাদের শেষ যে জমিটুকুন ছিল, আমাদের জমি, আমার আব্বা এই সবগুলো জমি বিক্রি করে, এরপরেও আরেকজনের কাছ থেকে ঋণ নিয়ে আমার আব্বা ওই রানী কবিরাজকে দেয় 2.5 লক্ষ টাকা। এবং 2.5 লক্ষ টাকা ওই রানী কবিরাজকে দিলে পরে ওই কবিরাজ আমার আম্মার শরীর থেকে জিন ছাড়াইয়ে দেয়। প্রায় 5 দিনের মাথায় আমার আম্মা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, সম্পূর্ণভাবে আমার আম্মা ভালো হয়ে যায়। আমার আম্মার মাঝে এই ধরনের আর কোনো সমস্যা থাকে না। তবে আমরা যত কবিরাজের কাছে গিয়েছিলাম, সব কবিরাজগুলো একটা কথাই বললো যে রানী কবিরাজ তিনি আমার আম্মার উপরে জিন চালান করছে, এবং ওই জিন চালানের প্রতিফলেই হচ্ছে আমার আম্মার এই সমস্যাটা দেখা দিছে, বা আমার আম্মা এমনটা হয়েছে। তো যাই হোক, আমরা আর কী করবো, আমরা তো আর কবিরাজের সাথে যুদ্ধ করতে পারবো না। আমার আম্মা যে ভালো হয়েছে, আমার আম্মা যে সুস্থ হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে আমরা লাখো কোটি গুণ শুকরিয়া। আমরা আর কোনো কিছু চাই না, আমরা আল্লাহর কাছে এই নিয়েই শুকুর। যাই হোক, আমার মা তখন সম্পূর্ণ ভালো হলো। এরকম করে সময়গুলো কাটতেছে, এরকম করে দিন রাতগুলো কাটতে কাটতে একদিন হলো কি, আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা ওয়াজ ছিল, আপনার ওয়াজ বলতে একটা উরুস ছিল আর কি, একটা মাজার ছিল। ওই মাজারে উরুস হয়, ওই মাজারটা হচ্ছে একটা দিঘির পাড়ে। তো দিঘির পাড়ে ওই মাজারে অনেক বড় উরুস হয়, বিভিন্ন লোকজন আসে ওইখানে উরুসের মধ্যে। তো আমিও সেই উরুসে গেছিলাম, উরুসের মধ্যে গেলাম মধ্যে। এবং উরুসের মধ্যে গিয়ে আমি একটা দোকানে বসে আছি, দোকানে একটা কর্নারে বসে আছি। এমন সময় বোরকা পরা একটা মেয়ে, বোরকা পরা হিজাব পরা, এই মেয়েটা আমাকে দেখে ডাক দিল যে ইয়াসিন ভাই, এমন করে ডাক দিল। এবং 2 বার ডাক দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম, কি আমার এটা ডাকতেছে কে? পরে আমি তখন কাছে গেলাম, কাছে যাওয়ার পরে আমার বলতেছে ভালো আছেন, এমনিই বলে। আমি বললাম কী ব্যাপার, আপনি আমার নামও জানেন, আমি তো আপনার চিনি না। পরে বলে মুখ দেখলে চিনবেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি। পরে মেয়েটা বোরকার মুখোশটা খোলে, এবং বোরকার মুখোশটা খুললে পরেও আমি ওরে চিনতে পারি না। পরে আমি বললাম যে আমি তো আপনার চিনি না, আপনার কখনো দেখছি বলে তো আমার মনে হয় না। বলে আমার নাম ভাবনা। আমি বললাম ভাবনা, আপনার বাড়ি কোথায়? তো বলে আমার বাড়ি অমুক জায়গায়। তাই আমি বললাম অমুক জায়গায় আপনার বাড়ি, এখানে কি করতেছেন?
বলে এটা আমার খালার বাড়ি, আমি আমার খালার বাড়িতে থাকি, ওখানে পড়াশোনা করি, মাদ্রাসায় পড়ি, খালার বাড়িতে থাকি। আমি তখন বললাম মাদ্রাসায় পড়েন, আপনি আমারই চিনেন কীভাবে? বলে আরে আমি রানী কবিরাজের বড় মেয়ে, আমার নাম ভাবনা। আমি বললাম আপনি রানী কবিরাজের মেয়ে? বলে হ্যাঁ, আমি রানী কবিরাজ যে মহিলার কাছে আপনি আপনার মায়ের চিকিৎসা করাইছেন না, আমি ওনার মেয়ে। তাই আমি বললাম আপনি আমারে কী করে চিনেন? বলে আপনি আর আপনার আব্বা অনেকবার গেছিলেন ওখানে, ওই জায়গার মধ্যে গেছেন, আমার আম্মুর সাথে কথা বলছেন আপনার আম্মুর সমস্যা নিয়ে। একদিন তো আমাদের বাড়িতে আপনারা খাওয়া দাওয়াও করছেন, আমি তো আপনাদেরকে খাবার দাবার দিয়ে আসছি, আপনি মনে হয় ভুলে গেছেন, কিন্তু আমার মনে আছে। তা আমি আসলে তখন তো আম্মুর বিষয়টা নিয়ে খুব বেশি টেনশনে আছি, মানে কোনো কিছুই তখন আর বুঝতাম না, কারোর সাথে কথা বলা বা এইসব কোনো কিছুই মাথায় ছিল না। জাস্ট একটা জিনিসই চিন্তা করতাম, আমার আম্মু কবে ভালো হবে, আম্মু কবে ঠিক হবে, এবং আম্মুর জন্য ওয়েট করা, আমার আম্মুকে ভালো করার জন্যে আমার মানে জাস্ট আমি আম্মুর জন্য মানে টেনশন করতেছিলাম। তো কোনো মেয়ে বা এটা ওইটা ওইসব দিকে তাকানোর টাইম আমার ছিল না। যাই হোক, মেয়েটা তখন আমাকে বললো, আমি বললাম যে আপনার খালার বাড়ি কোথায়? পরে দেখাই দিল এটা আবার খালার বাড়ি। তা আমরা বলে যে ভাইয়া কিছু না মনে করলে আইসেন মাঝে মাঝে, আমরা কিন্তু প্রতিদিন বিকেলবেলা এই যেখানে উরুস হয় না, এখানে আমরা সবসময় আসি বিকেলবেলা। এবং মেয়েটাকে দেখে অনেক প্রাণবন্ত মনে হলো, মানে অনেক প্রাণবন্ত, অনেক হ্যাপিনেস, এবং সে আমার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহী। আমি বললাম প্রতিদিন? বলে হ্যাঁ, প্রতিদিন আমরা বিকালবেলা এখানে আসি এই দিঘির ঘাটে, এবং দিঘির পাড়ে এসে আমরা অনেক গল্প গুজব করি, আড্ডা টাড্ডা মারি, অনেক মজা মাস্তি করি। যদি আপনি মনে করেন আসবেন তাহলে আপনি আইসেন। তো ওই সময় কিন্তু মোবাইল অত বেশি হাতে হাতে ছিল না, মানে মোবাইলের জামানা অতটা ছিল না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে মেয়ের সাথে কথাবার্তা বলে আমি চলে আসতেছি বাড়ির পথে, এবং বাড়ির পথে আসতে আসতে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা খারাপ জিনিস খেলে বসে। মানে এখন মনে হচ্ছে জিনিসটা খারাপ আর কি, তখন তো আসলে বুঝতে পারি নাই। হঠাৎ করে আমার মাথায় আসলো যে ওই রানী কবিরাজের মেয়ে ভাবনা, ওই রানী কবিরাজ তো আমার আম্মার অনেক বড় ক্ষতি করছে। শুধু ক্ষতি না, আমার আম্মা এখনও কিন্তু অসুস্থ। এই যে আমার আম্মার উপরে জিন চালান করা হয়েছে, আমার আম্মার শরীরে যে আঘাতগুলো করা হয়েছে, মানে এখনও আমার আম্মা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এখনও আম্মা লাঠি ভর দিয়ে আমার আম্মা হাঁটে, এমন একটা অবস্থা। পরে আমার মাথায় মনে হলো ওই রানী কবিরাজের মেয়ে আমার মায়ের, মানে রানী কবিরাজ আমার মায়ের এত ক্ষতি করলো, এবং আমার কাছ থেকে এতগুলো টাকা পয়সা নিয়ে গেল, আমাদের মানে ধানি জমি যা ছিল সব বিক্রি করে 2.5 লক্ষ টাকা নিয়ে গেল শুধু শুধু। তা আমি ওই রানী কবিরাজের মেয়ের একটা ক্ষতি করব, মানে একটা ক্ষতি করার জন্য তখন আমার মনে ইচ্ছা জাগলো। এবং সেই মানে তার উপরে প্রতিশোধ নেওয়া বা রানী কবিরাজের উপরে প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে আমি রানী কবিরাজের ওই মেয়ের সাথে এর পরের দিন আবারও দেখা করার জন্য বিকেলবেলা ওই উরুসের ওখানে আসি। তো উরুস তো একদিনে হয়, এবং এর পরের দিন উরুস শেষ, মানে ওই দিনও উরুস শেষ, এবং এরপর দিন ওই দিঘির ঘাটটা পুরো ফাঁকা থাকে। ওখানে যাওয়ার পরে দেখি 5-7টা মেয়ে একসাথে দিঘির পাড়ে হাঁটতেছে, মানে দিঘির পাড়ে হাঁটতেছে। এবার আমাকে দেখি তো ভাবনা তখন দৌড়ে আসছে, আইসা বলতেছে কী ব্যাপারে ইয়াসিন ভাই, আজকে আবার এখানে আসছেন? আমি বললাম আপনি না বললেন যে আপনি দিঘির পাড়ে হাঁটেন, আপনাকে দেখতে আসছি। পরে আমারে বলে আমাদের দিঘির পাড়টা অনেক বড়, অনেক সুন্দর, আপনি চাইলে পুরোটা পাড় আমাদের সাথে হাঁটতে পারেন। এরপরে বাকি মেয়েগুলোকে নিয়ে ও আমার সাথে দিঘির পুরো পাড়ে হাঁটতেছে, ডান পারে বাম পারে এ পারে ও পারে, অনেক পারে আমাকে নিয়ে ঘুরে ঘুরে হাঁটতেছে। এবং আমার কাছে না ভাই অনেকটা ভালো লাগতেছে, অনেক দিন পরে মনে হলো প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতেছি, অনেক দিন পরে মনে হলো ভিতরের কষ্টগুলো কেমন জানি ভুলে যাচ্ছি। যদিও মেয়েটার চোখে মুখে আমার জন্য অনেক টান ছিল, অনেক ভালোবাসা ছিল, কিন্তু আমার ভিতরে না এই মেয়েটার উপরে প্রতিশোধ নেওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। এরকম করে সেদিন মাগরিব পর্যন্ত ঘোরাফেরা করি, ওই দিন চলে আসি, এবং এর পরের দিন নিয়ম করে আমি আবারও মাগরিবের আসরের পরে ওই মেয়ের সাথে দেখা করার জন্য ওই দিঘির পাড়ে আবারও যাই। ওখানে কিন্তু একটা মেয়ে থাকে না, মানে এই বাড়ির যতগুলো মেয়ে আছে সবগুলো মেয়ে এরকমটাই করে। সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আসরের পরে, মানে এই সময়টাতে সবাই দিঘির পাড়ে আসে, মানে যত যুবতী মেয়েরা আছে দিঘির পাড়ে আসে, এবং দিঘির পাড়ে এসে মুক্ত বাতাসে ন্যাচারাল পরিবেশে ওরা হাঁটাহাঁটি করে। তো আমার তখন খুব ভালো লাগলো আর কি। আমিও এই মেয়েটার সাথে 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে বলতে আমার নিজের ভিতরেও এই মেয়েটাকে নিয়ে একটা ভালো লাগা কাজ করতে শুরু করে, এবং মেয়েটাও আমাকে অনেকটা করে। পরে এরকম করতে করতে আমার মনে হয় বেশি দিন সময় লাগে নাই, অল্প দিনের ভিতরে আমি ওকে একটা চিঠির মাধ্যমে প্রপোজাল পাঠাই, এবং চিঠিটা পাঠাইলে পরও আমার চিঠি দেখে আমার প্রেমের প্রস্তাবে ও সাড়া দেয়। মানে চিঠি পাঠায় এবং চিঠি দেখেও আমার সাথে রিলেশন করার জন্য রাজি হয়। আমি প্রতিদিন বিকেলবেলা দিঘির পাড়ে যাইতাম একটা চিঠি নিয়ে, এবং ওই চিঠি ওর হাতে দিতাম, ও গিয়ে চিঠি পড়তো,
এবং পরের দিন বিকেলে আবারও ওই দিঘির পাড়ে আইসা ও আমাকে চিঠির উত্তর দেওয়া যাইত। আমি চিঠির উত্তর নিয়ে ঘরে আসতাম। মানে এরকম করে দুজনের মাঝে অনেকটা রোমান্টিকতা জমে যায়, অনেকটা প্রেম জমে যায়, অনেকটা ভালোবাসাবাসি জমে যায়। এরকম করতে করতে দুজনেই প্রায় অনেকটা গভীর হয়ে যায়। এক পর্যায়ে আমি ওরে জিজ্ঞেস করলাম যে, ভাবনা, আমি যে তোমার সাথে রিলেশনে আছি বা আমি যে তোমার সাথে প্রেম করতেছি, এগুলো কি তুমি কখনো তোমার মাকে বলো, বা তুমি যদি বাড়িতে যাও তোমার আম্মাকে বলো কি না? আমাকে বলে, না না না, এসব বিষয়ে আমি আম্মাকে বলতে যাবো কেন, এসব বিষয়ে আমি আমার মাকে বলি না। আমি বলি, দেখো খবরদার, তোমার আম্মাকে কিন্তু এসব কোনো বিষয়ে বইলো না, কারণ তোমার আম্মা অনেক ডিয়ারিং টাইপের একজন মহিলা, এবং তিনি যদি এরকম জানে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে বা আমাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা আছে, তাহলে কিন্তু তোমার আম্মা আমাদের ক্ষতি করবে। মানে তোমার সাথে আমাকে একসাথে থাকতে দিবে না এবং দুজনের মাঝে এক ধরনের একটা ব্যাঘাত সৃষ্টি করাবে। এটা তুমি করো না। ও আমাকে বলে, আরে না, আমি তো কখনোই আম্মাকে বলবোও না, এবং আমার আম্মাকে জানাইলে অনেক বড় সমস্যা হবে, আমার আম্মা আমাকে আমার খালার বাড়িতেও থাকতে দিবে না। আমি বললাম, হ্যাঁ সেটাই। এরকম করে ওর সাথে আমার প্রেম ভালোবাসাগুলো যাচ্ছে। মাঝে মাঝে আমি যখন বিকেলবেলা যেতাম, মাগরিবের আজান দিয়ে দিত। মাগরিবের আজান দিলে পরে ও আমাকে বলতো, আমি সবার সাথে বাড়িতে যাই এবং বাড়িতে যাব, তুমি দিঘির পাড়ে থাকো, এরপরে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে আমার নানা, আমার খালা যখন ঘুমিয়ে যাবে, আমার খালু যখন ঘুমিয়ে যাবে, এরপর আমি এই জায়গায় আসবো তোমার সাথে দেখা করার জন্য, তুমি এখানে থাকো। এরকমভাবে ও আমাকে বলে যখন চলে যেত, আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকতাম বা বসে থাকতাম। এবং রাত্রে 8টা-9টা বাজে যখন গ্রামের মানুষ ঘুমিয়ে যেত গ্রামের ওই ক্লান্ত গাছপালাগুলো, তখনই ও আমার কাছে হিমেল বাতাসের মাঝে আসতো এবং আসার পরে দিঘির পাড়ে আমার কোলে মাথা রেখে ও চুপটি করে ঘুমিয়ে যেত। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে খুব কম সময়ের ভিতরে ওর উপরে যে আমার প্রতিশোধ নেওয়াটা আমি ভুলে যাই। ওর মা আমার এত বড় ক্ষতি করছে, আমি ওকে বিয়ে করে ওর উপরে প্রতিশোধ নেব, এই জিনিসটা তখন আর আমার মাথায় থাকে না। আমি তখন তাকে অনেকটা ভালোবেসে ফেলি এবং এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমি আর কোনো কিছুই বুঝি না। এবং একইভাবে ও নিজেও আমাকে অনেকটা পছন্দ করে, আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে কেমন জানি ও আমাকে অনেকটা পছন্দ করে, আমি ওর অনেকটা পছন্দ করি। এবার দুজনের মাঝে একটা নতুন প্রেমের কেমিস্ট্রি শুরু হলো। অ্যান্ড এরকম করে প্রায় 3 বৎসরের মতো আমরা দুজনেই রিলেশনে থাকি। এবং এই 3টা বৎসর কিন্তু অনেকটা সময়, এবং এই সময়ের ভিতরে ও কিন্তু আমাকে এতটাই ভালোবাসতো যে আমাদের ভালোবাসার বিষয়ে ও কোনো কিছু ওর মাকে বলে নাই, ওর মাকে কোনো কিছু জানায়ও নাই। এবং আমি ওর সাথে প্রেম করতাম। ওরও কিন্তু বাবাও ছিল, কিন্তু ওর বাবা একটু প্রতিবন্ধী টাইপের ছিল আর কি। মানে গ্রামের কিছু সহজ সরল বোকা টাইপের মানুষ হয় না, এই কিছু মানে আলা ভোলা টাইপের একটু বোকা টাইপের মানুষ ছিল, উনি এত কিছু বুঝতো না। তো ওনার ওয়াইফ যে ছিল মানে রানী কবিরাজ, সে দুর্দান্ত চালাক ছিল। এরকম করে 3 বছর পরে আমরা তখন খুব গভীরভাবে মানে দুজনেই গভীর প্রেমে গিয়ে হয়ে যায়। এতে আমার ছোট যে 2টা বোন ছিল, আমার 2টা বোনের কিন্তু বিয়ে হয়ে যায়। আর মাঝে আমার ছোটো 2টা বোনের বিয়ে হয়ে যায় এবং এরপরে ও আমারে বলতেছে যে, একটা কাজ করো, তুমি আমার আম্মার কাছে বিয়ের প্রস্তাব দাও। কারণ তখন কিন্তু তার প্রচুর বিয়ের প্রপোজাল আসতেছিল, এদিক থেকে ওই দিক থেকে অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছে। ও আমাকে বলে যে কোনো সময় আমার আম্মা আমাকে বিয়ে দিয়ে ফেলতে পারে। এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে, তোমাদের এত বড় বাড়ি, এত ঘর, এরপরেও তুমি কেন তোমার নানু বাড়ি মানে তোমার খালার বাড়িতে থাকো, মানে তুমি কেন তোমাদের বাড়িতে থাকো না? ও আমাকে বলে, আমি আমাদের বাড়িতেই থাকতাম, কিন্তু আমার আম্মু বলে আমার আম্মুর সাথে জানি কী আছে, মানে আমার আম্মুর সাথে জানি কী একটা জিনিস আছে, ওই জিনিসটা যদি আমাকে দেখে আমার নাকি ক্ষতি করবে, এই জন্য আমার আম্মু আমাকে ওই বাড়িতে রাখে না। মানে এইটা কেন বলে, কী কারণে বলে, এটা কিন্তু আমি বুঝি না। শুধু আমাকে বলে আমি যদি ওই বাড়িতে থাকি তাহলে আমার আম্মু বলে ওই আম্মুর সাথে থাকা জিনিসটা আমার ক্ষতি করে ফেলতে পারে। যাই হোক, ওরই কথা আমি মেনে নিলাম এবং এর পরে যেটা হইলো, ও তখন করলো কি, আমি বললাম যে ও আমাকে বলতেছে তুমি আমার আম্মুকে বলো বা আমার পরিবারে তুমি প্রেমের প্রপোজাল পাঠাও, যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও, আমাকে ভালোবাসো, এই বিষয়ে তুমি কথা বলো। আমি তখন বললাম যে, দেখো, তুমি তো আমাদের পরিবার সম্বন্ধে জানো, তো আমার মনে হয় যে তোমাদের সাথে, তোমার আম্মুর সাথে যেহেতু আমাদের একটা সমস্যা হয়ে গেছে, এই সমস্যার পরে তোমার আম্মু মনে হয় এই প্রস্তাবটাতে রাজি হবে না। ও তখন আমাকে বলতেছে, আরে বোকা, 3 বছর আগে আমার আম্মুর সাথে তোমার কি হয়েছে না হয়েছে, তোমাদের কি হয়েছে না হয়েছে, এগুলো কি আর এখন আমার আম্মুর মাথায় আছে নাকি? এটা কোনো বিষয়ই না, এটা কোনো কথাই না। তুমি আম্মুর কাছে প্রস্তাব দাও, তুমি দেখুনি আমার আম্মু রাজি হয়ে যাবে। আমার আম্মুর মাথায় এত কিছু থাকে না। আমি বললাম যে, তাহলে কি তুমি আমাকে প্রপোজাল দিতে বলতেছো? আমাকে বললে, হ্যাঁ অবশ্যই, তুমি আমার আম্মুর কাছে প্রেমের প্রস্তাব মানে বিয়ের প্রস্তাব পাঠাও, দেখবে আমার আম্মু রাজি হবে। পরে বেশ কয়েক মাস পরে আমি তখন এই বিষয়টা আমার আব্বুকে বললাম, মানে আমার আব্বাকে বললাম, এবং আব্বাকে বলা মাত্র আব্বা তখন মুহূর্তের মধ্যে খেপে গেল। না, আব্বা বলতেছে, না এটা হতে পারে না, ওই মহিলা খারাপ,
ওই মহিলা জন্মের খারাপ, এরকম খারাপ কোনো মহিলা হতে পারে না। এবং ওই মহিলার মেয়েকে তো আমি তোকে কোনোদিনও বিয়ে করে আনবো না। ওই মহিলা কবিরাজি করে, ভণ্ডামি করে, ওই মহিলার মেয়েকে আমি বিয়ে করে আনবো না। কোনোভাবে আব্বাকে আমি রাজি করাইতে পারতেছি না। একটা পর্যায়ে আমার আব্বা রাজি হয় না। এবং শেষ পর্যন্ত আমি তখন কী করলাম, এক পর্যায়ে বাধ্য হয়ে, আমি খুব সংক্ষেপ করে বলি এই ঘটনাটা, এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমি তখন বাসা থেকে পালায়া যাই। এবং বাসা থেকে পালায়া আমি তখন ভাবনাকে বিয়ে করি। এবং বিয়ে করার পরে আমি তখন ভাবনাকে নিয়ে নোয়াখালী শহরের দিকে চলে যাই। ভাবনা তার পরিবারকে কিছু বলে না, আমি আমার পরিবারকে কোনো কিছু বলি না, না বলে নোয়াখালী শহরে চলে যাই। এবং নোয়াখালী শহরে আমি তখন থাকতেছি। এবং নোয়াখালী শহরে 2-2.5 মাস থাকার পরে একদিন আমি আমার আব্বুর সাথে যোগাযোগ করি। 2-2.5 মাস কিন্তু আমি আমার পরিবারে কারোর সাথে কোনো যোগাযোগ রাখি না, না আমার মা, না আমার বাবা, দাদি, দাদা বা কাকা, কারোর সাথেই যোগাযোগ রাখি নাই। 2 মাস পরে আব্বার সাথে একদিন দেখা করি এবং আব্বা তখন খুব মন খারাপ করে। আব্বা আমারে বলে যে ঠিক আছে তুই বউ নিয়ে বাড়িতে আয়, এটা বলে বউ নিয়ে বাড়িতে। আর এদিক দিয়া ভাবনা কিন্তু তার আম্মুর সাথে কোনো যোগাযোগ করে নাই, মানে কিছুই করে নাই। অবাক বিষয়, আপনি চিন্তা করেন, আমি যেদিন ভাবনারে নিয়ে আমার বাড়িতে আসছি তার পরের দিনে ভাবনার মা আমাদের বাসায়, মানে রানী কবিরাজ এবং ওনার সাথে আরও 2 জন মানুষ আমাদের বাড়িতে চলে আসছে। মানে আমি যেদিন ভাবনাকে নিয়ে আসছি তার 2 দিন পরেই, মানে তার পরের দিনে। এরপরে উনি আমাকে এসে বলতেছে যে মানে উনি খুব সুন্দর করে ব্যবহার করতেছে, মানে আমি যে ওনার মেয়েকে বিয়ে করছি বা 2 মাস ওনার মেয়েকে নিয়ে পালাইয়াছিলাম, ভাইগা, মানে এত যে কাহিনী করছি, এই সব কিছুই না ওনার মাঝে কোনো রকমের মানে হার্ট নাই, উনি কোনো রাগ করে নাই। খুব সফট মাইন্ডে আমাকে বলতেছে যে যা হবার তা হইছে, এখন তুমি সুখে আছো কিনা আমারে বলে। আমি বললাম হ্যাঁ, ভাবনা তো অনেক ভালো, আমি ওর সাথে সুখে আছি। উনি বলে সুখে থাকলেই সুখে থাকো, আলহামদুলিল্লাহ, আমার কোনো দাবি নেই। কিন্তু একটা বিষয় কি জানেন, ওর মা কিন্তু পরিপূর্ণভাবে ভুলে গেছে ওই আমার আম্মুর সাথে যা যা হয়েছে, মানে আমার আম্মুর সাথে ওর আম্মা যা করছে, মানে আমাদের যে জিন চালান করা, এরপর আমাদের কাছ থেকে টাকা নেওয়া, এই সবগুলো বিষয় কিন্তু ওই রানী কবিরাজ ভুলে গেছে। সব কিছু কিন্তু ওনার মনে নেই। উনি আমাদের সাথে খুব মানে একদম ভালো হয়ে গেল, খুব ভালো ব্যবহার করলো আমার আম্মুর সাথে। এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তখন আমি ভাবনাকে নিয়ে সংসার করতেছি, উনি ওনার বাড়িতে, আমি আমার বাড়িতে। তো উনি সবসময় ভাবনাকে একটা কথা বলতো, তুই কখনো আমার বাড়িতে আসিস না। মানে এটা কেন বলতো ভাই আমি বুঝতাম না, শুধু এটা বলতো যে তুই কখনো আমার বাড়িতে আসবি না, তুই আমার বাড়ি থেকে দূরে থাকবি, আমার বাড়িতে কখনো আসবি না, কোনোদিনও আসবি না, এগুলো বলতো। তোর সাথে দেখা করার দরকার হলে আমি এসে তোর সাথে দেখা করব, অথবা তুই তোর খালার বাড়িতে যাবে, আমার বাড়িতে আসবি না। আর ওই বাড়িতে উনি কোনো যুবতী মেয়েকেও রাখতো না। মানে ওনার যে বাড়িটা, মানে ভাবনাদের যে বাড়িটা, ওই বাড়িটা সম্পূর্ণ আলাদা একটা বাড়ি ছিল। এই বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, একেবারে সম্পূর্ণ আলাদা একটা জায়গায় বাড়িটা। এবং ওই বাড়ির মধ্যে উনি কোনো যুবতী মেয়েকে রাখতো না। ধরুন আশেপাশে বাড়ির অনেক যুবতী মেয়েরা আসতো না, কোনো যুবতী মেয়ে দেখলে উনি তারাই দিত যে আমার বাড়ি থেকে চলে যা, মানে রাখতো না আর কি। কেন রাখতো না এটা আমি জানি না। এবং উনি কোনো যুবতী মেয়ের চিকিৎসাও করতো না। ধরেন কোনো একটা যুবতী মেয়ে কোনো একটা সমস্যায় পড়ছে, ওইটা চিকিৎসা উনি করতো না। উনি বিবাহিত মেয়েদের চিকিৎসা করতো এবং বিশেষ করে বয়স্ক লোকজনের চিকিৎসা করতো। ইয়াং বয়সে উনি কারো ধরতো না, বিশেষ করে মেয়ে। তো এমত অবস্থার ভিতরে একদিন হলো কি, মানে এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ভাবনা তখন বেবি কনসেপ্ট করে, মানে ভাবনার পেটে বাবু আসে। এবং আমার ভাবনার পেটে বাবু আসার প্রায় 8 মাসের মাথায়, তখন প্রেগনেন্ট 8 মাসের মাথায় হঠাৎ করে একদিন ওর আম্মু অসুস্থ হয়ে যায়। মানে অসুস্থ বলতে এতটাই অসুস্থ হয় বলার মতো না, মানে জ্বরে পাগলের মতো হয়ে যায়, কথা বলতে পারে না, খুব খারাপ অবস্থা। খবর আসছে যে ওর মায়ের অবস্থা ভালো না, সন্ধ্যা থেকে খবর আসছে। তো ওর পেটে যেহেতু বাবু ছিল, আমি তখন আমার মায়ের বললাম, মা এই যাওয়াটা ঠিক হবে? আমার মা বলে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু ভাবনাকে ধরে রাখা যাচ্ছে না। ও বলে যে আর আম্মা অসুস্থ। আমি বলি তোমার আম্মাই তো বলছে যাতে তুমি না যাও, বা তোমার আম্মাই তো তোমাকে ওখানে যাইতে মানা করছে। আমি বললাম আমার আম্মা হয়তো আমার উপরে রাগ করে মানা করছে, আমার আম্মা হয়তো আমার উপরে অভিমান করে আছে, এই জন্য মানা করছে। তাহলে আমার আম্মা এরকম অসুস্থ, আমি কি না যেয়ে থাকতে পারি? আমি অবশ্যই যাব। আমি ওকে যতভাবেই বাধা দিলাম ভাই, ও আমার বাধা মানলো না। এবং বাধা না মেনে ও ওর মাকে দেখার জন্য চলে গেছে ওই বাড়িতে। এবং ওই বাড়িতে যেদিনও চলে গেছে, ওই বাড়িতে যাওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে ওর মা, আমিও ছিলাম, আমার মাও ছিল, আমরা 3 জন গেছি। আমার মা কিন্তু তখন মোটামুটি একটু ভালো হয়েছে, আগের চেয়ে একটু বেটার হয়েছে। এবং যাওয়ার পরে দেখা গেল কি, মানে ওর মা ওকে দেখে খুব মুখ কালো করে ফেলছে, মানে খুব অসুস্থ অবস্থা, মুখ কালো করে ফেলছে, করে বলতেছে তুই চলে যা, তুই বাড়ি থেকে চলে যা, তুই বাড়িতে থাকিস না, এই বাড়ি থেকে তুই চলে যা, এটা বলতেছে। পরে মানে খুবই অসুস্থ। পরে আমি বললাম ভাবনা তোমার আম্মু তো বলতেছে চলে যাওয়ার জন্য, এই তুমি আমার সাথে চলো, আমরা চলে যাই। ও আমাকে বলে না আমি যাব না, আমার আম্মু এরকম অসুস্থ, আমি যাব না, এমন করে বলতেছে। পরে আমি বললাম যে কেন যাব না? ও আমাকে বলে না আমি যাব না। এবং রাতের বেলায় তখন আমি তখন আর গেলাম না, না গিয়ে অন্য একটা ঘরে, আমার মা তখন ভাবনার মায়ের সাথে ছিল রাতের বেলায়, আবার ভাবনার মায়ের একটা দেখাশোনা করার মতো মহিলা আছে, উনিও ছিল।
পাশের একটা ঘরের মধ্যে আমি আর ভাবনা তখন রাতের বেলায় ঘুমাইছি। তো রাতে আমরা দুজনে ঘুমিয়ে আসি যথারীতি। ঘুমানোর পরে ও কিন্তু অনেক লেট করে ঘুমাইছে, ভাবনা অনেক লেট করে ঘুমাইছে। ঘুমানোর পরে সকালের কিছুক্ষণ আগে মানে ফজরা আজানে কিছুক্ষণ আগে আমার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পরে দেখতে পাই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে এত পরিমাণে বৃষ্টি যে মনে হয় যেন ঘর দুয়ার ভেঙে ফেলবে। এরকম বৃষ্টির মধ্যে আমার ঘুমটা ভাঙলো। ভাঙার পরে আমি হঠাৎ করে আমার পাশে খেয়াল করে দেখি যে ভাবনা নাই, ভাবনাকে দেখতে পাচ্ছি না। পরে আমি মনে করলাম ও মনে হয় ওয়াশরুমে গেছে। তো আবার ভাবলাম যে এত রাতের বেলা ওয়াশরুমে যাবে, তা ও তো আমাকে ডেকে নিয়ে যাবো। যদি ওয়াশরুমে যায় তাহলে তো এইভাবে যাবে না, আমাকে ডাকবে, আমাকে ডেকে সাথে নিয়ে যাবে। আর এই বৃষ্টির মধ্যে কীভাবে গেল? আমি যখন উঠলাম, উঠার পরে টর্চ লাইটটা নিয়ে বেরোইলাম, ঘরের দরজাটা খুললাম, বাইরে দেখতেছি একদম ঘন অন্ধকার এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। টর্চ লাইট টিপ দিয়ে হঠাৎ করে ওদের বাড়ির সামনে একটা আম গাছ আছে, মানে আমার কাছে মনে হয় আম গাছটার নিচে কেউ একজন বসে আছে। টর্চ লাইটে যখন টিপ দিলাম মনে হলো আম গাছটার নিচে কেউ একজন বসে আছে। দেখার পরে আমি তখন আরও একটু ভালো করে টিপ দেওয়া দেখলাম যে মানে ও কিন্তু লাল জামা পরে আসছিল, মানে লাল একটা 3 পিস পরে আসছে আমার ও ভাবনা। তো মনে হলো যেন লাল একটা 3 পিস পরে কেউ একজন বসে আছে আম গাছের নিচে। আমার ভিতর তখন ভয়ও লাগলো। আর ওদের বাড়িটা এমনিতে একটু ভয়ঙ্কর বাড়ি, মানে নর্মালি অন্য বাড়িগুলোর মতো না। বাড়িটার মধ্যে কেমন জানি বাড়িটা একটু বারবার হয়ে থাকে, এবং বাড়ির ভিতরে এক ধরনের একটা ভয় লাগা কাজ করে। মানে নর্মাল বাড়িগুলোর মধ্যে যেরকম আপনি চলাফেরা করতে পারবেন বা সব কিছু ঠিক আছে, বাট এই বাড়িটার মানে কেমন জানি নিজের ভিতরে একটা ভয় লাগে, চলাফেরা করতে একটু একটু কেমন ভয় লাগে। পরে আমি তখন একটু সাহস করে এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই এই গাছের নিচে গেলাম। গাছের নিচে গিয়ে দেখি যে হ্যাঁ, ওর চুলগুলো ছাড়া, মানে চুলগুলো চারদিকে ছিটিয়ে আছে, কেমন একটা অবস্থা বসে আছে। এবং নিচের দিকে তাকিয়ে ভাই আমি দেখে অবাক হয়ে গেলাম যে ওর 2 পায়ের দিকে রক্ত বেরিয়ে আছে, মানে রক্ত বেরিয়ে আছে এবং ভয়ানকভাবে রক্ত বেরিয়ে আছে। এটা দেখার পর আমি ওখানে চিৎকার দিছি, মানে চিৎকার দিয়ে তখন আমি দৌড়ে হচ্ছে ওর মায়ের এখানে আসছি। আইসা আমার মায়ের ডাক দিছে, ওর মা মনে হয় ঘুমিয়ে গেছে। আমার আম্মা তখন দরজা খুলছে। খোলার পরে আমি বললাম যে আম্মা এই ঘটনা। আম্মা তখন দৌড়ে আসছে, আমিও দৌড়ে আসছি। আইসা ওরে ধরছে, ও জায়গায় জ্ঞান হারিয়ে ফেলছে। ধরার পরও শুয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এবার ধরাধরি করে আমি যে রুমে ছিলাম ওই রুমে আনছি। ওর মা একদম অজ্ঞানের মতো পড়ে আছে, মানে ওর মায়েরও কোনো সেন্স নাই, উনিও মনে হয় জ্ঞান হারিয়ে ফেলছে। আর ওর বাবা তো একটু মানসিক প্রতিবন্ধী টাইপের। আমি আর মা তখন ওর সেবা করতেছি, ওর হাত টিপতেছি, পা টিপতেছি, রক্ত বন্ধ করতে পারতেছি না। দেখতে দেখতে ফজরে আজান দিল, এবং ফজরে আজান দেওয়ার পরে ও তখন আস্তে আস্তে করে চোখ খুলতেছে। মানে চোখ খুলে ওর মনে হইতেছে যে ওর শরীরটা পুরো দুর্বল হয়ে আছে, মানে এতটাই দুর্বল যে ও উঠতে পারতেছে না। আমি তখন ওরা জিজ্ঞেস করি যে ভাবনা, তুমি রাতের বেলা ওখানে গেলা কেন? তুমি রাতের বেলা আম গাছের নিচে কেন গেলা? ও আমাকে বলে তুমি না বললা তুমি তুমি টয়লেটে যাবা, আমি তোমার সাথে সাথে গেলাম টয়লেটে। তুমি আমাকে বললা, আমাকে আম গাছের নিচে দাঁড়াইতে বললা, আর তুমি টয়লেটে গেলা। আমি তো আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, তুমি টয়লেটে গেলা, এরপরে কী হইলো? মানে ও বলতেছে আমি নাকি ওরে ডাকছি, ডাকে উঠেছি, উঠে আমি ওর সাথে বাথরুমে গেছি, মানে টয়লেটে গেছি। কিন্তু আমি তো উঠেই নি, আমি তো শুয়েছিলাম। ও আমাকে বলে কী বলো তুমি শুয়েছিলা? আমি তোমার সাথে টয়লেটে গেলাম, তুমি টয়লেটে গেলাম, আমি আম গাছের নিচে দাঁড়াইছিলাম, এরপরে তুমি আর আসতেছো না। আমি তো ওখানে কী হয়েছে আমি জানি না। আমি বললাম তো তুমি কি বৃষ্টি দেখো নাই? ও বলে না, আমি তো কোনো বৃষ্টি দেখি নাই, আকাশে তো কোনো বৃষ্টি ছিল না। এখন ওকে বৃষ্টি কি আগে আসছে না পরে আসছে তা তো আর বুঝতে পারতেছি না। কিন্তু পরে আমি চিন্তা করলাম কি করা যায়। সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে ওর মা তখন মোটামুটি একটু সুস্থ হলো সকালটায়, এবং হওয়ার পরে আমার আম্মা তখন ওর মায়ের কাছে বিষয়টা জানালো। জানানোর পরে ও মা তখন কী করে ওকে গালাগালি শুরু করে, যে আমি বারবার বলছিলাম না আসার জন্য, না আসার জন্য, ও আসলো কেন? ও তো না আসলেই ভালো হইতো। এরপরে কী করলাম, ওর আম্মা বলতেছে যে ঠিক আছে আপনারা চলে যান, ওর আম্মা বলতেছে। পরে আমি ভাবনা আমার আম্মা তখন কী করলাম, একটা রিক্সা দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। এবার বাড়ির দিকে আমরা সকাল সকাল চলে আসছি। জোহরে আজানটা দেওয়ার কিছুক্ষণ পরেই ভাই ও পেট ব্যথা বলে চিৎকার করতে শুরু করছে, এবং পেট ব্যথা বলে চিৎকার করতেছে। আমি ভাবলাম যে মানে কিছু ওষুধ নিয়ে আসি, যদি পেটের ব্যথা করতেছে, কারণ ডাক্তারের দোকান তো আবার বন্ধ করে দিবে দুপুরে পরে। দৌড়ে আমাদের ওইদিকে একটা ফার্মেসি আছে, ফার্মেসিতে গেলাম, এবং ফার্মেসি থেকে বাড়িতে এসে দেখতেছি মানে আমার আম্মা দরজা ধাক্কাইতে আছে, আমার আব্বাও দরজা ধাক্কাইতে আছে। আমার একটা বোন ছিল বাড়িতে, আমার বোনও বাড়িতে মানে দরজা ধাক্কাইতে, দরজা খুলে না। আমি আম্মারে বললাম কী গো মা, দরজা ধাক্কাইতেছো, কী হয়েছে? আমার আম্মা বলে আরে তোর বউ ঘরের ভিতরে দরজা আটকায় দিছে, দরজা আটকায় দিয়ে ভিতরে খুব চিৎকার করতেছে। তো ভাই চিৎকারের শব্দটা কীরকম আমি তো আসলে এখানে বলতে পারতেছি না, খুব নোংরা একটা শব্দ চিৎকারের শব্দটা, যেটা মানে এরকম একটা শব্দ। পরে ও খুব আর্তনাদ, খুব ব্যথা পাইতেছে এরকম শব্দ। আমি তখন দরজাটা ধাক্কাইতে অনেক ধাক্কা দিয়ে আমি তখন দরজাটা খুলে ফেলি, এবং দরজা খোলার পরে আমি ভিতরে আমার বউকে যে অবস্থায় দেখতে পাই,
আমি মানে কি বলবো, আমার মানে চোখ মানে আমি অজরে আমি তখন কান্না করে বসি যে আমার বউকে আমি এরকম একটা অবস্থায় দেখতে পাই। এবং ওরে দেখার পর আমি কাপড় দিয়ে ওর শরীরটারে ঢাকি আমি তখন ওইখান থেকে ওরে বের করি এবং বের করে আনার পরে ওরে নিয়ে আমি বের করে আনছি, ঘরের দরজা আনছি। এই সময় দেখি ওর মা, মানে ওর মা কীভাবে আসলো, ওর মা তো অসুস্থ ছিল, এখন কীভাবে উনি একদম সুস্থভাবে উনি আসছে। আয়সা বলতেছে ওরে নিয়ে কই যাও, আমি বললাম ওরে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছে, ওর এই ঘটনা। পরে বলো ওরা আমার বাড়িতে পাঠাই দাও, ওর মা বললো ওরে আমার বাড়িতে পাঠাই দাও। এই কথা বলে ওর মা তখন কী করলো, মানে উনি যে কথাটা বললো মানে কেমন জানি একটু রাগান্বিত একটা কণ্ঠে বললো এবং মানে কিছুটা কণ্ঠটা মানে ব্যতিক্রম একটা কণ্ঠ ছিল, মানে ওনার কণ্ঠের মতো মনে হচ্ছিল না। এরপরে উনি তখন চলে গেছে, মানে এখান থেকে উনি চলে গেছে, মানে উনি সাথে সাথে রিক্সা নিয়ে আসছে, আবার রিক্সা নিয়ে সাথে সাথে ব্যাক করে চলে গেছে। এবার আমি চিন্তা করতেছি কী রে এরকমটা হইতেছে, মানে ঘটনাটা কি, ঘটনা তো কোনো কিছু বুঝতে পারতেছি না। মায়েরে বললাম মা কী কো, মা বলে যেহেতু ওর মা কবিরাজ, যেহেতু ওর মা নিতে বলছে তাহলে ওই বাড়িতে নিয়ে যাই এবং সেখানে নিলে মনে হয় কোনো না কোনো একটা চিকিৎসা হবে, তা ওইখানে চল। পরে আমরা আর একটা মানে ব্যান গাড়ি ঠিক করে আমার মায়েরে আর আমার বউয়েরে নিয়ে তখন আমি রওনা দিছি। ভাই ব্যান গাড়ির মধ্যে আমার বউ এমন চিৎকার করতেছে বলার মতো না, মানে প্রচুর চিৎকার করতেছে। এমন করতে করতে আমি তখন কী করলাম, এই ওর বাড়িতে নিয়ে গেছি। ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে যেটা দেখলাম, ওর মা মানে খাটের মধ্যে শুয়ে আছে, ওর মায়ের অবস্থা এত খারাপ মানে শোয়া থেকে উঠতে পারে না। অথচ এই মহিলা একটু আগে মানে আপনার কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে গেল, গিয়ে আমার বউরে বললো ওনার বাড়িতে নিয়ে আসার জন্য, অথচ উনি এখন এই অবস্থা। পরে ভাবনার বাবারে জিজ্ঞেস করলাম, আমার আম্মা জিজ্ঞেস করলো কী ব্যাপার বেয়াই, আপনার বউ না আমাদের বাড়িতে গেল, এখন আবার কখন আসলো, আবার আসিয়া কখন অসুস্থ হয়ে গেল। তো ভাবনার বাবা তো একটু প্রতিবন্ধী টাইপের, উনি বলে কই ভাবনার মা তো কোথাও যায় নাই। আমার আম্মা বলে কী বলেন কোথাও যায় নাই, আমাদের বাড়িতে গেল, গিয়া বলল যে ভাবনারে নিয়ে আসার জন্য। পরে আমার মায়ের দিকে তাকে উনি আমার মাকে ইশারা দিছে, মানে চোখে ইশারা দিছে, মানে আমার মাকে। পরে আমার মা ওনার কাছে গেছে, কাছে যাওয়ার পরে আমার মা তখন ভাবনার মাকে বলতেছে কী ব্যাপার বেআইন, আপনি একটু আগে আমাদের বাড়িতে গেলেন, এখন এরকম অসুস্থ হয়ে গেলেন কেন। পরে উনি একটা মুচকি হাসি দিয়ে বলে আমি যাই নাই। পরে আমার মা বলে আপনি জান নাই মানে, আমরা তো নিজের চোখে আপনাকে দেখছি। বলে যেটা দেখছেন আপনাদের দেখাও ঠিক, আর আমি যে যাই নাই সেটাও ঠিক। ওরে নিয়ে আসছেন, বলে হ্যাঁ নিয়ে আসছি। বলে ওরে রাইখা যান, এমনি বলতেছে। আমার আম্মা বলে এটা কী বলেন আপনি, আপনি অসুস্থ মানুষ, ও তো অসুস্থ, এখন কারে কে দেখবে। তো আমার আম্মা বলে ঠিক আছে তাহলে আমি আর ইয়াসিন এই বাড়িতে থেকে যাই। ওর মা বলেন না আপনারা কেউ থাকার দরকার নাই, আপনারা চলে যান। পরে আমার আম্মা বলতেছে কী বলেন আমরা চলে যাব, এটা কী ধরনের কথা, আমরা চলে যাব কেন। বলে চলে যান আপনারা চলে যান। তো আমি বললাম যে দেখেন ওর তো এরকম একটা অবস্থা হয়েছে, এখন ওর পেটের বাচ্চাটার কোনো ক্ষতি হইলো কি না, একটু ডাক্তার দেখানো দরকার। উনি বলে কোনো ডাক্তার দেখাইতে হবে না, আপনারা চলে যান। মানে আমাদেরকে বিদায় করার জন্য ওর মা খুবভাবে একটু রাগান্বিত কণ্ঠে বলতেছে চলে যাওয়ার জন্য। পরে ঘর থেকে বেরোলাম, বেরোবার পর আমার আম্মা বলে একটা কাজ করে আসেন, ওর মা যেহেতু বলতেছে চলে যাওয়ার জন্য আমরা চলে যাই, আর নিজের মেয়ে তো উনি আমাদের থেকে ভালো বুঝবে, তুই চল। পরে আমি আম্মার সাথে চলে আসলাম। আমার সাথে চলে আসার পরে আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আস্তে আস্তে আম্মারে বলতেছে আম্মা এটা কী হইলো। আমি নিজের চোখে দেখলাম ওর মা আসলো, তুমি দেখলাম আমি দেখলাম, বললো ভাবনাকে নিয়ে যাওয়ার জন্য। এখন ওর মা বলতেছে ওর মা নাকি আমাদের বাড়িতে আসেই নাই, তাহলে আমাদের বাড়িতে আসছে কে। আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলতেছে বাবারে এটি জিন পরির কারবার, এটা জিন পরির কারবার, এরা কি করে না করে এটা ওরাই জানে, এত কিছু বাবা আমি বুঝি না। যেহেতু যাইতে মানা করছে মানে দিয়ে আসতে বলছে, আমরা দিয়ে আসছি, বাদ দেওয়ার পরে কী হয়। বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে কাজ কাম ছিল, আমার কাজ কাম শেষ করে আমি রাতের বেলা ঘুমাইছি। আমি আর কোনো ভাবনার খবর নেই। রাতের বেলা ঘুমানোর পরে ভাই আমি দেখতে পাই যে আমার বউ চিৎকার করে কান্না করতেছে, মানে মানে অনেকগুলো শকুন আমি দেখতেছি যে আমার বউরে মানে আমার বউর শরীরের মাংস মানে জীবিত মাংস চাবায় মানে কামড়ায় ওর শরীর থেকে মাংস নিয়ে যাচ্ছে, ওর শরীর থেকে রক্ত বেরিয়েছে, ও চিৎকার করে কান্না করতেছে, মানে চিৎকার করে চেঁচামেচি করে কান্না করতেছে, মানে কেমন একটা খুব খারাপ একটা অবস্থা। পরে আমি মায়েরে বলতেছি, মানে আমার তখনই ঘুমের মধ্যে আমি চিৎকার করতেছি, মানে আহে ওরে বাঁচা ওরে নিয়ে যাচ্ছে। মা তখন আসছে দৌড়ে, এটা ঘরের দরজা ধাক্কাই দিয়েছে, দরজা খুলছি, আবার পুরো শরীর থেকে ঘাম বেরোতেছে, তখন অজরে ঘাম বেরোতেছে। আম্মা আমার বলে কীভাবে কী হয়েছে, আমি বললাম মা এই ঘটনা। মা আমার বলে আয় হাই রে, তোরে বারবার বলছি এই মেয়েটার বিয়ে করিস না, ওদের পরিবার কি ভালো পরিবার, ওরা এইসব নিয়ে কাজ কারবার করে, আচ্ছা ঘুমা। আম্মা চলে গেলে আমি আবার শুয়েছি, আবারও ভাই একই ঘটনা, আমার পুরো শরীরের ঘাম বেরোইতেছে, মানে কী যে একটা অবস্থা বলার মতো না। এরপরে আমি ওর বাড়ির দিকে মানে আমি সকালবেলা ঘুম থেকে ভোরে ভোরে উঠে গেছি, ওইটা হাত পা ধুয়ে আমি আমার শ্বশুর বাড়ির দিকে যাব, কী হয়েছে ওর, কেন আমি রাতেবেলা এরকম স্বপ্নে দেখলাম। আমি সাইকেল দিয়ে রওনা দিছি, ভাই আমার বারবার সাইকেলের চেন পড়ে যায়। মানে আমার সাইকেলটা মানে ফনিক্স একটা সাইকেল ছিল ওই সময়ের, খুব নতুন একটা সাইকেল, মানে পুরনো না, মানে ওই সাইকেল দিয়ে আমি যাচ্ছি, মানে একটু যাওয়ার পরে সাইকেলের চেন পড়ে যায়, একটু যাওয়ার পরে চেন পড়ে যায়।
মানে সিন উঠাইতে উঠাইতে আমার পুরো হাতটা কালি হয়ে গেছে। ওদের বাড়ির বাড়ির আঙিনা পর্যন্ত গেলাম, যাওয়ার পরে ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমার বউ দেখি বসে আছে ঘরের দরজায়, একদম সুস্থ বসে আছে, আমার হাতের মধ্যে কালি। পরে আমি গিয়ে হাতটা ধুইলাম, ধুয়ে আমি বললাম যে কী ব্যাপার, তুমি এখন ভালো আছো? ও বলে হ্যাঁ ভালো আছি। আমি তোমার আম্মু কোথায়? বলে ভিতরে। ওর মায়ের কাছে গেছি, যে বললাম যে কী গো আপনার কী অবস্থা? বলে হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি হঠাৎ করে? আমি বললাম যে আমি আমার বউরে নিতে আসছি, কালকে রাতে আমি ভালো স্বপ্ন দেখি নাই। বলে না ও তো এখনও সুস্থ হয় নাই, ওরে নিতে হলে সময় লাগবে, ম্যাক্সিমাম 1 সপ্তাহ। আমি বললাম কী বলেন, ও সুস্থ হয় না? আমি কালকে রাতে এরকম এরকম স্বপ্ন দেখছি, খুব ভয়ানক স্বপ্ন দেখছি। আমার ভিতরে তো অনেক ভয় লাগতেছে যে আমার বউয়ের কী হইলো না হইলো, মানে আমি তো বুঝতে পারলাম না, তো আমি এই জন্য ওকে নেওয়ার জন্য আসছি। পরে বলে না না না, ও তো এখনো সুস্থ হয় না, সুস্থ না হলে তোমার সাথে দিব কীভাবে? না ওকে দেওয়া যাবে না, ওকে দিতে পারবো না। তো আমি বললাম যে আমি ওরা নিয়ে যাই, আমি বাড়িতে নিয়ে চিকিৎসা করি, দেখা যাক কী হয়। বলে না 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 না, তুমি কি নিতে পারবে না, ও তো অসুস্থ, রে নিবা কীভাবে, ও যাবে না। পরে আমি ওর মায়ের ঘর থেকে বেরিয়ে ভাবনারে বললাম কী ব্যাপার ভাবনা, তুমি কি আমার সাথে যাবা? ও বলে যে না আমি যাবো না, আমার শরীরটা ভালো না, আমি সুস্থ হয়ে তারপরে যাব। আমি দুপুরের আগে আগে ওদের বাড়ি থেকে তখন চলে আসছি। আইসা আমার বাড়িতে কাজ ছিল, কাজ কাম করে রাতের বেলায় একইভাবে ভাই ঘুমাইতে গেলাম। সেই গত রাতে আমি যে স্বপ্নগুলো দেখেছি, একইভাবে অনেকগুলো শকুন মানে ওরে নিয়ে চলে যাচ্ছে, এরকমভাবে ওরে নিয়ে চলে যাচ্ছে, এই একটা অবস্থা। পরে আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। পরের দিন আমি আমার মা বাবা দুজনকে নিয়ে ওদের বাড়িতে রওনা দিছি। যে চলেন যেভাবে হোক আমি আমার বউকে নিয়ে আসবো, আমি আমার আমার বউকে ওই জায়গায় রাখবো না। এই বলে আব্বা আম্মা দুজনকে নিয়ে তখন আমি ভাবনাথের বাড়িতে রওনা দিলাম। এবং ভাবনাথের বাড়িতে যাওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে, ওই দিন ভাবনাও খুব রাগান্বিত। ওর মা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, একটু ভালো আছে। পরে ওর মা খুব একটু রাগ যে কেন আমরা আসছি, হঠাৎ করে কথা নাই বার্তা নাই, হুটহাট করে কেন আসতেছি। পরে আমি গিয়ে ভাবনারে বলতেছি, ভাবনা তুমি রেডি হও, আমি তোমার নিয়ে যাবো। আমার বলে আমি কোথায় যাব? আমি বললাম কোথায় যাবো মানে, তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবা? বলেন আমি তো যাবো না এমনি। আমি কী বলো তুমি যাবা না? তুমি যাবা না কেন? ওর আচার আচরণগুলো কিন্তু স্বাভাবিক কোনো ছিল না, পুরো অস্বাভাবিক আচার আচরণ ছিল, অস্বাভাবিকভাবে কথাবার্তা বলতো। আমি বললাম তুমি যাইবা না মানে এটা তুমি কী ধরনের কথা বলো? তুমি আমার বাড়িতে যাবা না? আমাকে বলে না আমি কোথাও যাবো না। আমি বললাম ভাবনা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এগুলো কী বলতেছো? তুমি যাবা না মানে কোথায় যাবা না? তুমি চলো আমার সাথে। ওর হাতটা ধরে যখন আমি টান দিলাম ভাই, ও আমারে এমন জোরে একটা হাত ঝাড়ি মারলো, মনে হলো যেন আমার হাতটা ভেঙে গেছে। ওর শরীরে এত শক্তি কীভাবে আসলো? ওর মার কাছে গেলাম, মার কাছ থেকে ওর মায়েরে বললাম যে দেখেন ওর অবস্থা তো ভালো না, আমি ওরে নিয়ে যাই। ওর মা বলে না ও তো তোমার সংসার করবে না। ডিরেক্টলি কী বলেন আমার সংসার করবে না? আমার অনাগত সন্তান ওর পেটে, কয়েকদিন পরে ও বাচ্চার মা হবে। পরে বলে না ও তো তোমার সংসার করবে না, কেন ও কি বলে নাই? আমি বললাম যে কেন ও বলবে, আমি ওকে নিয়ে যাবো, আমার বউ আমার সংসার করবে না, এটা কী ধরনের কথা? বল ঠিক আছে তাহলে চলো। ওরে জিজ্ঞেস করলো ভাবনা তুই কি যাবি ইয়াসিনের সাথে? ও বলে না আমি যাবো না। তখনও কিন্তু আমার বাচ্চাটা ওর পেটে, পেটে বাচ্চা। পরে আমি বললাম যে ও কেন যাবে না, এটা কী ধরনের কথা বলেন? কেন, আমার সমস্যা কি? আমি কি অন্যায় করছি? আমার কোনো অপরাধ হয়েছে? আমি তো ওরে নিয়ে সুখে আছি, ওর কোনো অভাব অনটন দেই না, ওরে কোনো কিছুতে কষ্ট দেই না, ওরে এতটা ভালো রাখছি, তাহলে আমার সংসার, আমার বউ যাবে না কেন? ওর মা বলে দেখো আমার মেয়ে যাবে না বলছে, আমার মেয়ে যাবে না, এরপরে এখানে আর তোমরা দ্বিতীয়বার কোনো কথা বলতে আইসো না। উনি এভাবেই খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে খুব হার্ডলি বলতেছে। আমি না বুঝতে পারতেছিলাম না যে হোয়াট ইজ দিস, এগুলো কী হইতেছে। পরে সারাটা দিন আমরা ওখানে ছিলাম। বিকেলবেলা দেখলাম যে না ওর মাও দিবে না, ওর বাবাও দিবে না, ওর মাও দিবে না আর ও আসবে না। পরে ওদের এলাকার এক মেম্বার বাড়ি ছিল, আমরা তখন মেম্বার বাড়িতে গেলাম সন্ধ্যার একটু আগে। মেম্বার বাড়িতে গিয়ে আমার আব্বা তখন মেম্বারের সাথে কথাবার্তা বললো যে এমন এমন ঘটনা, আমার বৌমায়ের পেটে তো সন্তান আছে, এখন ওই মহিলা তো তার মেয়ের নিতে দিতেছে না। মেম্বার তখন ডিরেক্টলি আমার আব্বারে বলে যে দেখেন ওই মহিলার সাথে আমরা কথা বলতে চাই না, ওই মহিলা জিন পরি নিয়ে কাজ কারবার করে, এই মহিলা কি করে না করে এইসব আমরা বুঝি না, আমরা এই মহিলাকে নিতে পারবো না, এই মহিলাকে আমি নিয়ে যাবো না, বা ওই মহিলার সাথে আমরা কথা বলতে পারবো না। এইভাবে আমি তখন ব্যর্থ হয়ে ফিরে আসি। তার 3 দিন পরে এই প্রতিটা রাত আমি স্বপ্নে দেখতাম আমার বলতো আমাকে মেরে ফেলতেছে, আমাকে নিয়ে যাও, আমার শরীরে আগুন জ্বালাই দিতেছে, আমাকে মারতেছে, আমাকে মেরে ফেলবে, তোমার পায়ে ধরে আসিন, আমাকে নিয়ে যাও। সারাটা রাত ওর আত্মনাথ আর চিৎকার দেখে পাই আমার সারাটা রাত কাটে। আমি দেখতে পাই চোখের সামনে ঝটপট ঝটপট করতেছে এবং খুবই একটা জিনিস শুকুনে, শুধু শুকুনে ওরে পায়ে নিয়ে নেয় পুরো আকাশে ঘুরে। ও আল্লাহ, আমি এখন কি করব? পরে 3 দিন পরে আমি আবারও গেছি ওর বাড়িতে এবং ওই দিন যাওয়ার সময় আমি আমাদের এলাকার এক গণ্যমান্য কিছু গ্রামীণ লোক থাকে না, যারা সম্মানিত লোক, গ্রামের সর্দার মাতবর টাইপের, ওই টাইপের একজন লোক নিয়ে আমি তখন ওইখানে গেলাম, ওইখানে গেছি ওদের বাড়িতে। এখন যাওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে আমার ওই লোকটা আমার ওই কাকাটা ওর মায়ের সাথে কথা বলে যে বেআইন
এখন যা হবার তা কিছু হয়েছে, এখন মেয়ে দিয়ে দেন, আমরা মেয়ে নিয়ে যাই। এই মেয়েকে তো আর এখানে রাখা যাবে না, বা মেয়ের 2-1 দিন পরে বাচ্চা হবে। পরে ওর মা তখন ডিরেক্টলি ওই আমাদের এলাকার ওই লোকটারে বলতেছে, না ওর পেটের বাচ্চা তো মারা গেছে। এমনি বলে, মানে কথাটা শুনে ভাই আমার মাথায় তখন আসমানটা ভেঙে বলি, কি বলে? আমি বললাম, কি বলেন আপনি, আমার সন্তান মারা গেছে? বলে হ্যাঁ, সন্তান তো মারা গেছে, সন্তান হবে মৃত। ওর মা এমনিই বলতেছে। পরে ওই লোকটা বলতেছে, দেখেন আপনারা কি বলেন না বলেন এসব কথা তো আর আমি বুঝি না, এখন ছেলে তার বউ নিতে আসছে, বউটারে দিয়ে দেন। বলেন আমার মেয়ের তো অন্যত্র বিয়ে হয়ে গেছে। উনি ঠিক এরকম করেই বলতেছে, আমার মেয়ের তো আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। তা বলে আপনার মেয়ের কোথায় বিয়ে হয়েছে? বলে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি নিজের হাতে আমার মেয়ের বিয়ে দিছি। বলে কোথায় বিয়ে দিয়েছেন? বলে জিনের বাদশার সঙ্গে। এমনি বলতেছে। আমার মানে উনি তখন বলতেছে, এলে কী বলতেছেন, জিনের বাসার সঙ্গে আপনি মেয়ের বিয়ে দিয়েছেন? বলে হ্যাঁ, জিনের বাসার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। তো এসব এখন আর বলে লাভ নাই, আপনারা চলে যান। ডিরেক্টলি এরকম করে বলতেছে। আমার মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে উনি এটা কী বলে, মানে ওনার কথাবার্তা তো কোনো কিছু মানে আমি না বুঝতে পারতেছিলাম না। পরে আমি বললাম যে আপনি এটা কী বলেন, মানে আপনি কী ধরনের কথাবার্তা বলেন, আমার না মাথায় আসতেছে না। পরে বলে, বাবারে আপনারা চলে যান, মানে আপনারা চলে যান, আপনি এখানে থাকেন না, আপনি এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণে আমাদের সমস্যা হবে, আপনারা চলে যান। মানে একরকম ধাক্কা ডাকে আমাকে আর আমার ওই চাচাকে বাড়ি থেকে বের করে দিল। বাড়ি থেকে বের হয়ে দেওয়ার পরে উনি আইসা বলতেছে, মানে আস্তে আস্তে রাস্তার মধ্যে আমার বলতেছে, বাবা ইয়াসিন, এই মেয়ের মা আর মেয়ে দুইটাই পাগল, যদি পারো পাগল রে ছাইরা দাও, তুমি আরেকটা বিয়ে শাদী করে সংসার করো, এইদের কথাবার্তা আর বইল না, মানে এদের কথাবার্তা শুনতে পারি না, তুমি অন্যত্রে বিয়ে করো। পরে বাড়িতে আসছে আমার আব্বা আম্মা একই কথা বলতেছে, তুই দেখে শুনে আরেক জায়গায় বিয়ে কর, এই মেয়ে যেহেতু এরকমই হয়ে গেছে ওরে আনার দরকার নাই। কিন্তু ভাই আমি তো ওরে ভুলতে পারতেছি না, একে তো ভুলতে পারি না, তার উপরে রাতের বেলায় আমি আবার ওরে একইভাবে স্বপ্ন দেখি। ও আমার চিৎকার করে কাটাকাটি ওরা আমাকে বলে, ইয়াসিন আমাকে মুক্ত করো, ইয়াসিন আমাকে নিয়ে যাও, ইয়াসিন তুমি আমাকে নিয়ে যাও, ইয়াসিন তুমি আমাকে বাঁচাও, ইয়াসিন তুমি আমাকে বাঁচাও। এরকম করে করে ও চিৎকার করে কান্নাকাটি করে। শেষ পর্যন্ত আমি মানে অনেকগুলো কবিরাজের কাছে এরই মাঝে কিন্তু গেছিলাম ওরে আনার জন্য, কিন্তু সব কবিরাজ একটা কথাই বলে যে ওরে আনা যাবে না। পরে একটা কবিরাজ আছে আমাদের এলাকা থেকে অনেক দূরের, চট্টগ্রামের মিরুশ্বরের কাছাকাছি একজন কবিরাজ আছে, ওনার নাম হচ্ছে ফানি কবিরাজ, সবাইকে ফানি কবিরাজ বলে। মানে উনি নাকি পানির মধ্যে সব কিছু দেখে আর কি, যেটা পানি কবিরাজ বলে। তো ওনার ঠিকানাটা আমাকে একজনে দেয়, দিলে পরে আমি ওই কবিরাজের বাড়িতে যাই। কবিরাজের বাড়িতে গেলে পরে কবিরাজ আমাকে দেখে আমারে বলে, উনি একটা মানে মানে আপনার ওই যে মানে যে কাঁচের গ্লাস হয় না, কাঁচের গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নেয়, পানি নিয়ে আমাকে বলে যে দেখেন আপনার ওয়াইফ কী অবস্থার মধ্যে আছে। মানে আমি ওই মানে টিভির মধ্যে যেরকমভাবে দেখে না, এরকম টিভির মতো করে আমি কাছের ওই গ্লাসে দেখতেছি যে আমার বউ দৌড়াইতেছে, ওরা অনেকগুলো কুকুর দৌড়াইতেছে, এবং কুকুরে ওরে ও শুয়ে যায়, কুকুর ওর জামা কাপড় টান দিয়ে খুলে ফেলে, ওরা কামড় দেয়, অনেকগুলো কালো কুকুর ওর সাথে এরকমগুলো করতেছে। আমি এই দৃশ্যটা দেখে ভাই আমার চোখের পানি ধরে রাখতে পারি না, আমি অঝরে কান্না করে দিছি। উনি আমাকে বলে, কান্না করে লাভ নাই, আপনার বউকে ওখান থেকে আনাটা অত সহজ না। এই মাত্র একটা কবিরাজে বললো অত সহজ না, কিন্তু বাকি যত কবিরাজের কাছে গেছি সবাই বলছে আনা যাবে না, এটা বলছে। পরে আমি অনেক কবিরাজরে বললাম যে সহজ না এটা ঠিক আছে, কিন্তু যত কঠিনে হোক আমি আমার বউকে ওখান থেকে আনতে চাই, আমার বউকে আমি ওখান থেকে আনতে চাই, এটা যতই কঠিন হোক। উনি আমাকে বলে, পারবেন না, পারবেন না, সরি পারাটা অনেক কঠিন, এভাবে বলে, পারাটা অনেক কঠিন। আমি বললাম যত কঠিনে হোক। পরে বলে, দেখেন আপনার বউকে আপনি ওখান থেকে আনতে হলে আপনাকে অনেকগুলি স্টেপ নিতে হবে, অনেক অনেক কষ্ট করতে হবে, এবং অনেক অসাধ্যকে সাধন করতে হবে, আপনি এগুলো পারবেন? আমি বললাম যতই অসাধ্যকে সাধন করতে হোক, যতই কষ্ট করতে হোক, যাই করতে হোক, আমি সব রকম কষ্ট করার জন্য প্রস্তুত। আমার বউয়ের জন্য যদি আমার জীবনও চলে যায়, আমার কোনো দুঃখ নেই, আমি করব। পরে বলে, আপনার বউকে কোন ঘরে রাখা আছে জানেন? আমি বললাম হ্যাঁ, একটা মাটির ঘর, এরকমভাবে ও আছে, উপরে টিন দেওয়া, মানে মাটি দিয়ে করা এরকম। বলে আপনার ওয়াইফের মুখে আমি একটা তাবিজ লিখে দিব, মানে তাবিজ মোড়াই দেবো প্লাস্টিক দিয়ে, ওই প্লাস্টিক দিয়ে এটা যেভাবে হোক আপনার বউকে আপনার খাওয়াই আসতে হবে। মানে খাওয়াই আসতে হবে বলতে আপনার খাওয়াইতে হবে না, শুধু মুখটা ফাঁক করে মুখের মধ্যে ঢুকাই দিলে পরে কাজ হয়ে যাবে। আমি বলি, এটা আমার জন্য কোনো বিষয় না, এ তুমি আপনি আমাকে এখন দেন, আমি এখনই জোর করে ওদের ঘরে গিয়ে আমি জোর করে খাওয়াই আনবো। পরে লোকটা হাসিয়া বলতেছে, অত যদি সহজ হতো তাহলে বাকি যে কবিরাজগুলোর কাছে গিয়েছেন সবাই আর এটা বলতো না যে আপনার বউকে আপনি ফিরে পাবেন না। আমি বললাম তাহলে কেন কঠিন হবে? উনি বলে, কঠিন হবে এই কারণে, দিনের বেলা তো আপনি ওই বাড়িতে যেতেই পারবেন না, আপনার শাশুড়ি আপনাকে ওই বাড়িতে ঢুকতে দেবে না, আপনার শাশুড়ির রূপ নিয়ে হাজারো জিন ওই বাড়িতে ঘোরাফেরা করে, যারা আপনাকে ওই বাড়িতে ঢুকতে দিবে না।
আর রাতের বেলা আপনি ওখানে যাবেন, রাতের বেলায় যাওয়াটাও খুব কঠিন হয়ে যাবে। আপনাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হবে এবং আপনি আপনার বউকে কোন রূপে দেখবেন সেটা আমি জানি না। হয়তো এমন রূপও আপনি দেখতে পারেন যেই রূপে দেখার পরে আপনি হয়তো সেখানেই জ্ঞান হারিয়ে ফেলবেন। আর তার মুখে তাবিজ ঢুকে দেওয়া এটা তো কঠিন বিষয়। আমি তখন বললাম, কবিরাজ সাহেব, যতই কঠিন হোক আমি এটা করব। উনি আমাকে বলে, ঠিক আছে, যদি করতে পারেন তাহলে আমি করাই দিব। আমি আপনাকে একটা তাবিজ পরাই দেবো। ওই তাবিজটা আপনি আপনার আপনার বাম হাতে বাঁধবেন এবং বাম হাতে বাঁধার পরে ডান হাতেই তাবিজটা নেবেন। তাবিজটা নিয়ে আমি আপনাকে একটা রাতের ঠিকানা দিব, আমি কুণ্ডলী দেখে রাত দিব। ওই রাতে আপনি যাবেন। যাওয়ার পরে আপনি যাওয়ার পথে অনেক বাধার সম্মুখীন হবেন, অনেক বাধা আসবে আপনার। আপনি এই বাধাগুলোকে অতিক্রম করে আপনার সেখানে যেতে হবে এবং সেখানে গেলে পরে আপনি আপনার ওয়াইফকে এই জিনিসটা খাওয়াতে হবে। এই জিনিসটা খাওয়ালে পরে আপনার ওয়াইফের একটা ক্ষতি হতে পারে। ক্ষতিটা ঠিক এরকম হতে পারে, হয়তো আপনার ওয়াইফ অন্ধ হয়ে যেতে পারে, হয়তো আপনার ওয়াইফের একটা পা ভেঙে যেতে পারে বা একটা হাত ভেঙে যেতে, মানে ওনার শরীরের একটা অঙ্গহানি হবে। এবং ওই অঙ্গহানিটা হওয়ার পরেও আপনি যদি ওনার সাথে সংসার করতে চান বা সংসার করেন, তাতে আপনি এই কাজটা করেন। আর যদি না করেন তাহলে আপনি মেয়েটার এই ক্ষতিটা কইরেন না। মেয়েটা যেভাবে আছে এইভাবেই থাকুক। সে খুব কষ্টে আছে তাও না, সে আপনাকে ভালোবাসে, এই জন্য সে আপনাকে বারবার স্বপ্নে এসে আপনাকে বলতেছে তাকে রক্ষা করার জন্য, কিন্তু সে এখানে খাচ্ছে, পড়ছে, ভালোই আছে। আমি বললাম, দেখেন, ও যদি অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়, খোড়া হয়ে যায়, ল্যাংরা হয়ে যায়, যেটাই হয়ে যাক, আমার কোনো সমস্যা নেই, আমি ওকে বাঁচিয়ে আনবো। আমি যাবো, আমি ওকে রক্ষা করে আনবো। পরে আমার বলে, তাহলে তো কথাই নেই, আপনি যদি করতে পারেন তাহলে আপনি করেন, আপনি 2 দিন পরে আসেন, 2 দিন পরে আসেন, আমি সব রেডি করি। ওই কবিরাজের সাথে কথাবার্তা বলে আমি তখন বাড়ি আসি। ঠিক 2 দিন পরে আমি আবারও ওই কবিরাজের বাড়িতে যাই এবং 2 দিন পরে গেলে পরে উনি তখন আমাকে এক হাতে তাবিজটা পরায় দেয় এবং আমার হাতে প্লাস্টিক দিয়ে পেঁচানো একটা লাল কাগজের লেখা কি জানি একটা লিখে উনি দেয়, এটা তাবিজের মতো লিখে প্লাস্টিক পেঁচিয়ে খুব ছোট এরকম হবে, এইটা আমাকে দিয়ে দেয়। বলে যে এইটা আপনি নিয়ে যান এবং এইটা আপনি আপনার বউকে খাওয়াই দেবেন। তবে আমি আপনাকে বলি, আপনি যে যাবেন আপনি অনেক বাধার সম্মুখীন হবেন। হওয়ার পরে আপনি ঘরে ঢুকবেন কেমন করে? আমি বললাম, আমি ঘরে ঢুকবো শিক কেটে, কারণ ওদের তো মাটি, তো আমি মাটি কেটে শিক কেটে যেভাবে ঘরে ঢুকে শিক কেটে আমি ঘরে ঢুকবো। পরে বলে, শিক কেটে ঘরে ঢুকবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার ওয়াইফকে দেখলে আপনি সহ্য করতে পারবেন? আমি বললাম, কেন পারবো না? বলে, এমনও রূপ হয়তো আপনি দেখতে পারেন যে রূপে দেখে আপনি নিজেও জ্ঞান হারিয়ে ফেলবেন। আমি বললাম, দেখেন, আমার যতই কঠিন হোক আমি এটা করবো। বলে, ঠিক আছে, যদি করতে পারেন করেন, তবে একটা কথা মনে রাখবেন, আপনি যা দেখবেন এগুলো সবই আপনার চোখের ধান্দা। আপনি চোখে দেখতেছেন কিন্তু বাস্তবে এরকম না। আপনি আপনার বউকে যে রূপেই দেখতে পান, যেভাবেই দেখতে পান, আপনি আপনার বউয়ের মুখের মধ্যে তাবিজটা দিবেন, দিলে পরে আপনি রক্ষা পাবেন বা আপনার বউ রক্ষা পাবে। আর যদি দিতে না পারে, আপনি ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন, আপনার কিন্তু বড় ক্ষতি হবে। আর একটা কথা মনে রাখবেন, আমার তাবিজ যতক্ষণ আপনার হাতে আছে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ক্ষতি হবে না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই জিন পরি যাই বলেন, এগুলো দূর থেকে আপনাকে ভয় দেখাবে, বিভিন্ন ভয়ভীতি দেখাবে, আপনাকে কোনোভাবে আটকে রাখতে পারবে না। আপনি চলে আসবেন, আপনি কোনো ক্ষতি করতে পারবে না, শুধু যদি আপনি জ্ঞান হারিয়ে না ফেলেন। যদি জ্ঞান হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আছে। জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু আপনি আপনার বউকে রক্ষা করতে পারবেন না, বরং আপনি একটা ক্ষতি হয়ে যাবে। আমি বললাম, কবিরাজ সাহেব, আমার কিছুই হবে না, আল্লাহর নামের উপর আপনি আমাকে তাবিজ পরাই দেন। আল্লাহর নামের উপর ওই কবিরাজ তখন আমার হাতে তাবিজ পরাই দিল, বাম হাতে তাবিজটা পরাই দিল, ডান হাতে আমাকে তাবিজটা দিল, হাতে যেটা ওরা খাওয়াবো। আমি বাড়িতে আসছি, উনি আমাকে একটা টাইম দিল 2 রাত পরে, মানে যেদিন আসছি তার ঠিক 2 রাত পরে উনি আমাকে টাইম দিল। ওই টাইম অনুযায়ী আমি তখন যাওয়ার জন্য রওনা দিব। আল্লাহর উপর ভরসা করে আমি তখন ওদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। রাতের অন্ধকারে আমি তখন হাঁটতে হাঁটতে ওদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি হাঁটতেছি। প্রথমে যাওয়ার পথে আমি রাস্তার পাশে কয়েকটা কুকুর দেখলাম এবং যেই কুকুরগুলো আমাকে কোনো ঘেউ ঘেউ করেনি, আমাকে কামড় দিতেও আসেনি, তবে কুকুরগুলো স্বাভাবিক কোনো কুকুর আমার কাছে মনে হয়নি, কারণ কুকুরগুলো ছিল যথেষ্ট পরিমাণের মোটা এবং দেখতে অনেকটা বড় এবং ভয়ঙ্কর আকৃতির। আমি তো জানি অনেক কিছু হবে। আমি কুকুরগুলোকে না দেখে তখন হাঁটতেছি। ওদের বাড়িতে যাব, ওদের বাড়িতে যাওয়ার ঠিক একটু আগে বাড়িতে ঢুকবো, এই সময় ওর মা, রাত তখন আনুমানিক প্রায় 1টার মতো বাজে, ওর মা আমার সামনে এসে আমার বলতেছে, ইয়াসিন কোথায় যাচ্ছ? এমনি। তোর মারে দেখার পর আমি বললাম যে আমি ভিতরে যাব। বলে, না, ভিতরে তো যাওয়া যাবে না। আমি বললাম, আমি ভাবনার কাছে যাব। বলে, না, তুমি তো ভাবনার কাছে যেতে পারবে না, আমি না বলেছি ভাবনার বিয়ে হয়ে গেছে, তারপরে তুমি ভাবনার কাছে কেন আসছো? আমি বললাম, দেখেন, আমি ভাবনার কাছে যাব, আপনি আমাকে বাধা দিয়েন না, যদি বাধা দেন তাহলে ক্ষতি হবে। উনি আমাকে বলে, তুমি যেও না,
তুমি গেলে তোমার ক্ষতি হবে, তুমি মারা পড়বা। আমি বলি যে মারা পড়লে মরবো, কিন্তু ভাই তখনও আমার ভিতরে একটা জিনিস কাজ করতেছে যে আমি যে মহিলাটাকে দেখতেছি আমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছে ওইটা ভাবনার মা না, এটা ভাবনার মায়ের রূপে কোনো একটা জিন আমাকে আটকানোর চেষ্টা করতেছে। আমি তখন ওনার কোনো কথা শুনলাম না, কোনো কথা না শুনে আমি তখন সামনের দিকে যাচ্ছি, এবং সামনের দিকে যেতে যেতে আমি ওদের বাড়ির কাছে চলে গেলাম। বাড়ির কাছে যাওয়ার পরও দেখলাম ভাই মানে ওদের ঘরের ভিতরে মানে কেমন জানি আগুন জ্বলতেছে, মানে ঘরের, আমি আপনাকে বলি টিনের ঘরের ভিতরে আগুন জ্বললে বাইরে থেকে যেরকম একটা আগুনের দেখা যাচ্ছে ওরকম আগুনের শিলা দেখা যাচ্ছে। আমি তখনও পিছপা হলাম না, ঘরের পিছনে গেলাম, এবং ঘরের পিছনে যাওয়ার পরে এই কুকুর আমার ধরছে। ওই যে কুকুরগুলোকে আমি রাস্তায় দেখে আসছিলাম ওই কুকুরগুলো, সেম কুকুর, 8-10টা কুকুর ঘেউ 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 করে চারপাশ থেকে মানে এমনভাবে ধরছে, মানে আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে যেতেছে। আল্লাহ আমি কী করবো, মানে আমার পায়ে কামড় দিতেছে, শরীরে কামড় দিতেছে, কিন্তু কামড় দিতেছে দেখতেছি, কামড় কিন্তু আমার গায়ে লাগে না। এবার দেখতেছি ঘেউ করে এসে কামড় মারতেছে, কিন্তু কামড় মারার জন্য আমাকে দৌড়ে আসতেছে, কিন্তু আমার গায়ে কোনো কামড় লাগতেছে না। তখন ভিতর আরও ভয় কাজ করতেছি, আল্লাহ এটা কী হচ্ছে, আল্লাহ এটা কী হচ্ছে, দমে 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 আল্লাহকে ডাকতেছি। এরকম করতে করতে আমি তখন কোনো দিকে না থাকে চোখ মানে একরকম বন্ধ করে ওদের শিক কাটতে শুরু করে, শিক কাটতেছি এবং শিক কাটতে 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 আমারও তো কুকুরে কামড়াইতেছে। শিক কাটে আমি তখন ঘরের ভিতরে ঢুকছি। ঘরের ভিতরে ঢোকার পরে রে ভাই আমি দেখলাম আমার বউকে তো আমি দেখতে পাচ্ছি না, দেখলাম ওদের ওই খাটের উপরে একটা সাপ শুয়ে আছে, এমন আকৃতির মানে এত বড় যে সাপটা খাট থেকে খাটের নিচ পর্যন্ত এরকম মানে বেনি ধরে আছে, এরকম বেনি করে আছে একদম খাট থেকে খাটের নিচ পর্যন্ত সাপটা শুয়ে আছে, এরকম ঘুমের ভাঙ ধরে শুয়ে আছে। এবং মানে মানে কীরকম সাপ আমি আপনাকে আসলে চোখে না দেখলে আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না। ভয়ঙ্কর আকৃতির একটা সাপ যেটা শুয়ে আছে এরকম, মানে সাপ যেরকম উল্টা শুইলে যেরকম হয় না, সাপের উল্টা দিকটা দেখা যাচ্ছে, কিন্তু হা করা, সাপটা এরকম হা করা। আমি মানে আর বুঝতে পারতেছিলাম না যে মানে কী করবো আমি এখানে। আর আমার জায়গায় যদি অন্য কেউ হতো আমার কাছে মনে হয় আমি জ্ঞান হারিয়ে ফেলতো, সত্যি কথা যেটা। আর আলহামদুলিল্লাহ আমি তখন পর্যন্ত আমার শরীরের ভিতরে সাহস ছিল যে না কী হবে হোক। আর বাইরে তো কুকুর মানে এমনভাবেই ঘেউ 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 করতেছে যে ঘরের দরজাগুলো ভেঙে ফেলবে, জানালাগুলো ভেঙে ফেলবে, মানে দরজা ভেঙে ফেলবে, মানে কী একটা অবস্থা। কিন্তু আমি না বুঝতে পারি নাই, মানে আর কেউ নেই, কোনো শব্দ পাচ্ছি। আমি ওর কাছে যাইতেছি, সাপের ন্যাসটা এরকম করে নাড়াচাড়া করতেছে, আমি ওর কাছে যাওয়ার পরে মানে এরকম সাপটা যে শুয়ে আছে ভাই, এরকম সাপের মুখটা কিন্তু খোলা, দাঁতগুলোও দেখা যায়। আমি ওর কাছে যেমন দোয়া পড়তেছি, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার করে ওই মুখের মধ্যে আমি তখন তাবিজটা এইভাবে মানে ছুঁড়ে মারি। তাবিজটা ছুঁড়ে মারার সাথে একটা শব্দ হয়, একটা বিকট শব্দ হয়, ওই শব্দ শুনে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। ওইখানে জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন মানে আমার চোখে মুখে পানি দিয়ে আমার যখন জ্ঞান আনে, আমি দেখি আমার বউ আমার চোখে পানি দিচ্ছে, মুখে পানি দিচ্ছে, এবং ও কথা বলতে পারে না, ও ও ও এরকম করতেছে। আমি যে আমার এরকম করতেছে, এনে কথা বলতে পারতেছে না, মানে কথা বলে যেতে পারতেছে না। আমার জ্ঞান ফিরে, আমার তখন জ্ঞান আসার একটু চলো এখান থেকে। এই শিক্ষাটা যে আমি শিক্ষার্থী, এই দিক দিয়ে প্রথমে বের করার চেষ্টা করি, বের করতে পারি না। পরে ওদের যে ঘরের দরজা ছিল, দরজা খুলে রাত্রে তখন প্রায় 3টা থেকে 3:30 বাজে আমি ওরে নিয়ে দৌড় দিছি। তখন আর কোনো সমস্যা নেই, ওরে নিয়ে দৌড় দিছি, দৌড়াইতে ফজরের আজানের কাছাকাছি আমি আমার বাড়িতে এসে পৌঁছাইছি। এখানে আরেকটা বিষয় বলে রাখি, তারে কিছুদিন আগে কিন্তু একটা মৃত সন্তান প্রসব করে, ওর একটা মৃত সন্তান হয়। ওদের এলাকার লোকজনের মাধ্যমে জানতে হবে, সন্তানটাকে দাফনও করে দেওয়া, আমাকে ওই দিকে যেতে দেওয়া হয় না, আমি চাই না। তো এই অবস্থার ভিতরে আমি ওকে নিয়ে আসি বাড়িতে আনার পরে আমার আম্মাকে ডাকি, আব্বাকে ডাকি, সবাইকে ডাকি, সবাই তখন আসে যায়। এবং সবচেয়ে মানে অবাক করা বিষয়, এর পরের দিন থেকে ওর মা যে রানী কবিরাজকে আর পাওয়া যাচ্ছিল না। এবং আজ থেকে প্রায় আপনার 16-17 বছর আগের ঘটনা। ওই সময় থেকে এই পর্যন্ত রানী কবিরাজের কোনো সন্ধান পাওয়া যায়নি। উনি ওই রাতের পরে উনি কোথায় গেলেও, ওনার কি হইল, ওনার কোনো সন্ধান পাইনি। এবং ওনার মেয়ে ভাবনাকে নিয়ে আমি এখনও সংসার করতেছি। আল্লাহর অশেষ মেহেরবানি তো আমার সাথে ভালো আছে, কিন্তু ওর কোনো সন্তানাদি হয় নাই, কোনো সন্তান হয়নি। এখন আমারও বয়স হয়েছে, ওরও বয়স হয়েছে, আমরা দুজনে অনেক ভালো আছি, বাট আমাদের কোনো সন্তানাদি হয় নাই, কোনো ভেবি হয় নাই। এবং এরপর থেকে ওর মায়ের কোনো সন্তান কোনো জায়গায় পাওয়া যায়নি। ওর মায়ের কি হয়েছে না হয়েছে কোনো কিছুই আমরা জানি না। ওর মাকে আমরা আর কোথাও দেখিও নাই, ওর মায়ের কোনো সন্ধান পাইনি। তবে অনেক কবিরাজের কাছে গিয়েছি, কিন্তু কোনো কবিরাজ ওর মায়ের ব্যাপারে আমাদের সাথে কথা বলতে চায় না। আবার অনেক ভণ্ড কবিরাজ এরা এরকম বলে যে ওর মায়ের আইনে দিবে, এটা ওইটা অনেক কথা বলে, বাট আমরা কোনো কবিরাজের আশ্রয় নেই। ওর মা যদি এমনিতেই আসে তাহলে আসবে, না হলে না। এই পর্যন্ত ওর মায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি, কিন্তু আমি ভাবনাকে নিয়ে এখন পর্যন্ত অনেক ভালো আছি। এবং সেদিন রাতের পর থেকে এই পর্যন্ত আমাদের জীবনে আর কোনো রকমের ঘটনা ঘটেনি, আমরা ভালো আছি। আর আমরা যে পানিগুপ কবিরাজের কাছে গিয়েছিলাম, ওই কবিরাজের পাশে আমি প্রতি বছরে যাইতাম। এবং এই আজকে প্রায় 3 বছরের মতো হলো কবিরাজ মারা গেছে।
উনি 3 বছর হয়েছে মারা গেছে, ওনারা আমি বাবা ডাকছিলাম, উনি আমাকে ছেলে ডাকছে, উনি আমার কাছে আমার বাবার মতো ছিল। আমি যখন ওনার বাড়িতে যেতাম উনি রান্না বাড়া করে আমাদেরকে খাওয়াইতো, আমার মেয়ে আমার ওয়াইফকে উনি নিজের মেয়ের মতো দেখতো। যাই হোক, উনি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতে রাখুক, উনি ভালো থাকুক। এবং আমার বউ আর আমি আপনার অনেক বড় ভক্ত, আপনার গল্পগুলো শুনি। আমাদের গল্পটা আরও অনেক কাহিনী ছিল, বলতে গেলে হয়তো আরও বেশি সময় লাগতো। তো সংক্ষেপ করে যেটুকু পারিছি আপনাকে বলেছি, যদি আপনি পারেন আমাদের গল্পটা রেকর্ড করবেন। আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, ভয়ে মনে হয় আমার গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। গল্প যখন পড়েছি তখন অনেক ভয় লেগেছে, এবং এখন যে রেকর্ড করেছি নিতান্ত অনেকটা ভয় লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। এবং ইয়াসিন ভাই দুর্দান্ত সাহসী একটা মানুষ। ওনার জায়গায় আমি থাকলে মনে হয় শিক্ষাটা ঘরে ঢোকার পর যদি দেখতাম যে বউ সাপ হয়ে আছে, আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলতাম। তবে দুরন্ত সাহসী একজন লোক, এবং আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, উনি থাকুক, ওনার বউ কিনে অনেক ভালো আছে। বাট গল্পটা লাস্টের দিকটা ভীষণ ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং অবশ্যই ইয়াসিন ভাইকে নিয়ে কোনো কথাবার্তা থাকলে লিখতে বলবেন না। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।